চেকমেট। সারিকা হোসাইন। ঘড়ির কাঁটায় রাত 1:30। ঘন কালো মেঘলা আকাশ। থেকে থেকেই বিকট শব্দে শুকনো বাজ পড়ছে। ওয়েদার ফোরকাস্ট অনুযায়ী ভারী তুফানের আগমন হতে চলেছে খুব শীঘ্রই। ইতোমধ্যে আকাশ জুড়ে যেন যুদ্ধের দামামা বেজে গিয়েছে। ঝড়ের তীব্রতা আগে থেকেই অনুমান করে চট্টগ্রাম শহর জুড়ে কঠিন হুঁশিয়ারি জারি করা হয়েছে। টিভি, রেডিও সমস্ত সংবাদ মাধ্যমে বারবার সতর্ক করা হয়েছে সন্ধ্যার পর ঘরের বাইরে না বের হতে। উপকূলীয় এলাকাতেও ৯ নম্বর বিপদ সংকেত ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয়, নিকটস্থ আশ্রয় কেন্দ্রে অবস্থান করার জন্য অনুরোধ করা হচ্ছে বারবার। এহেন ভয়ানক বৈরী আবহাওয়াতে শুনশান নিস্তব্ধ পিছালার রাস্তার বুক চিরে সাই সাই গতিতে এগিয়ে চলছে সফেদ রঙা একখানা গাড়ি। যিনি গাড়ি চালাচ্ছেন তার চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। জানা অজানা ভয় মাথা বেয়ে দরদর করে খাম এসে জমা হলো চিবুকে। সঠিক গন্তব্যে পৌঁছাতে পারবে কিনা কে জানে। এদিকে পেছনে থেকে ধেয়ে আসছে একটি মালবাহী ট্রাক। বারবার সাইড দেবার পরেও তার পিছেই ছুটছে। ভদ্রলোক জানেন কেন ওই ট্রাক তার পিছু নিয়েছে। পালানোর সকল পথ বুঝি আজ রুদ্ধ। গাড়ির ভেতরে ভদ্রলোকের সহধর্মিণী 2 হাতে পেট চেপে ধরে উচ্চ স্বরে আর্তনাদ করে চলেছে সমানে। ভদ্রলোক বারবার ব্যাক সিটে নজর দিয়ে নিজের স্ত্রী আর 6 বছরের বাচ্চা মেয়েকে দেখে চলেছেন। ভাগ্য যেন আজ বড়ই নির্মম তার। ছোট মেয়েটা ঘুমের ঘোরে বারবার ঢলে পড়ে যাচ্ছে তার মায়ের উপর। স্ত্রী আর কন্যার এহেন অবস্থায় সায়েম রিয়াজি ফুপিয়ে কেঁদে উঠলেন। এরপর সহসাই নিজেকে সামলে স্ত্রীকে ডেকে উঠলেন। আরেকটু সহ্য করো রুনা, কাছেই হসপিটাল রয়েছে, আমরা আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। রুনা জানে তার স্বামী তাকে মিথ্যে সান্ত্বনা দিচ্ছে। কাছে কুলে কোথাও হসপিটাল নেই। আর তারা যেই রাস্তা ধরে ছুটে চলেছে এখানে হসপিটাল পাওয়া স্বপ্নের ব্যাপার। চোখের জল ছেড়ে দিয়ে পেটটা আরেকটু শক্ত করে চেপে ধরে অনাগত সন্তানের উদ্দেশ্য রুনা ঘুমিয়ে বলে উঠল, তোকে বোধ হয় পৃথিবীর আলো আর দেখাতে পারলাম না, আমাকে তুই মাফ করে দিস। এরপর ঘুমে ঢলে পড়া মেয়েকে বুকে জড়িয়ে দাঁতে দাঁত চেপে লেবার পেইন সহ্য করার বৃথা চেষ্টা করল রুনা। গাড়ি ছুটতে ছুটতে কংক্রিটের রাস্তা ছেড়ে কাঁচা মাটির রাস্তায় চলে এলো। সামনে বিশাল পাহাড়। রিয়াজি সাহেব বুঝলেন আর যাবার পথ নেই, তবুও হাল ছাড়লেন না। খুবই দক্ষ হাতে স্টিয়ারিং ঘুরিয়ে ছুটলেন অন্য রাস্তায়। ট্রাকের ড্রাইভার ক্রুর হেসে সেও ছুটল গাড়ির পেছনে পেছনে। গাড়ির ঝাঁকুনি আর পেটের তীব্র ব্যথায় এবার জ্ঞান হারানোর উপক্রম হলো রুনার। ছোট মেয়েটার তন্দ্রা বুঝি এবার ছুটে গেল। হর্নের বিকট শব্দ, গুড়ি গুড়ি বৃষ্টি, ভারী বাতাস আর বজ্রপাতের শব্দে ভয় কেঁদে উঠল মেয়েটি। মেয়েকে সামলানোর কোন অবস্থাতেই রইলেন না রুনা। সায়েম রিয়াজি মেয়েকে ডেকে বলে উঠল, ভয়ে পেও না মা, আমরা অ্যাডভেঞ্চারে এসেছি। ছোট বাচ্চা মেয়ে সেটাই মেনে নিজের কান্না থামালো। কিন্তু পাশেই তার মাকে কোকাতে দেখে কপাল কুঁচকে আধো গুলিতে শুধালো, ভাই কি তোমাকে আবার লাথি দিচ্ছে মাম্মা? মেয়ের কথার প্রতিউত্তর করলেন না রুনা। ছোট মেয়েটা এবার জানালা দিয়ে বাইরে নজর দিল। 4-5 নিকষ আধারে ছাওয়া। সবকিছু কেমন যেন ভৌতিক। অ্যাডভেঞ্চার এ কোন উচ্ছ্বাস কাজ করল না তার। উল্টো ভয়ে সিটিয়ে বলল, পাপা ভয় করছে। সায়েম রিয়াজি ভয়ার্ত চোখে লুকিং গ্লাসে একবার পেছনের গাড়িকে দেখে মেয়ের উদ্দেশ্যে সান্ত্বনার বাণী বলতে নিলেন। কিন্তু তা আর বলা হলো না। কেউ কিছু বুঝে উঠবার আগেই মালবাহী ট্রাক এসে পিষে দিল গাড়িটিকে। অমন দৈত্যাকার ট্রাকের কাছে ছোট এই প্রাইভেট কার নিতান্তই পিঁপড়ের সমান। ট্রাকের ধাক্কায় উল্টে গেল গাড়ি। কয়েকবার উল্টে পাল্টে একটা বৃহৎ করই গাছের সাথে আটকে রইল। রুনা আর কোনো আর্তনাদ করল না। হয়তো অনেক আগেই সে বিদায় নিয়েছে পৃথিবীর মায়া ত্যাগ করে। ভাঙা কাচে সায়েম রিয়াজির চোখমুখ কেটে বীভৎস রূপ ধারণ করল। কোথা থেকে যেন একটা ধারালো রড তার বুকের এফুর উফুর করে দিল। কানে বিকট শব্দ হয়ে স্তব্ধ হলো সবকিছু। বহু কষ্টে একবার পিছনে তাকালো সায়েম রিয়াজি।
রুনার এক হাত এখনো তার মেয়ের বুক জড়িয়ে আছে। ছোট মেয়েটা আর নড়ছে না। হয়তো সেও দুনিয়া থেকে চলে গিয়েছে। এত আঘাত কি ওই ছোট বাচ্চা সইতে পারে? স্ত্রী আর মেয়ের করুণ হালে চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল সায়েম রিয়াজের। হাত দিয়ে বুকে বিঁধে থাকা রড খুলে স্ত্রী আর সন্তানকে একবার শেষ স্পর্শ করে দেখতে চাইলেন, কিন্তু শরীর নিস্তেজ হয়ে এলো, শক্তিতে কুলালো না। ট্রাকের ড্রাইভার হেলে দুলে হো হো শব্দে হাসতে হাসতে উল্টে থাকা গাড়ির কাছে এলো। এরপর হাঁটু ভাঁজ করে উকি দিল গাড়ির ভেতর। সবাই কেল্লা ফতে। এবার হাত তালি দিয়ে হেসে উঠল ড্রাইভার। তারপর রসিয়ে রসিয়ে বলে উঠল, কেমন অনুভব করছো ক্যাপ্টেন? বলেছিলাম বেশি বেরো না, শুনলে না। বেশি বাড়াবাড়ি করতে গিয়ে স্ত্রী সন্তান সহ বেঘরে প্রাণ হারালে। আফসোস, বড্ড আফসোস। কথাগুলো বলে গগন কাঁপিয়ে হেসে উঠল ড্রাইভার। আকাশের অবস্থা আরো খানিক বৈরী হলো। ড্রাইভার আর কাল বিলম্ব না করে ট্রাক হাঁকিয়ে ছুটে চলল কোথাও। এদিকে সায়েম রিয়াজি বহু কষ্টে ডাকলেন, রূপ। মেয়ের সাড়া পাওয়া গেল না। এরপর স্ত্রীর নাম ধরে ডাকলেন, রু রু রুনা। সেখানে থেকেও শব্দ এলো না। ধীরে ধীরে সবকিছু কেমন অন্ধকার হয়ে এলো। কানে শুধু ভারী বর্ষণ আর বাতাসের শুষ্ক আওয়াজ এলো। কেমন কাল ঘুম এসে চেপে ধরল সায়েম রিয়াজিকে। চোখের সামনে ফোকফকে বিশাল আকাশ। মৃদু হাসলেন সায়েম রিয়াজি। এরপর সবকিছু থেমে গেল। প্রকৃতির নিষ্ঠুর রূপ দেখার জন্য ঘর ছেড়ে বেরিয়ে এসেছে এক কিশোর। দেখার জন্য বললে ভুল হবে। আসলে পরিমাপ করতে এসেছে কার নির্দয়তা বেশি, তার নাকি তুফানের। বয়স 17-র দোরগোড়ায়। শরীরে বয়সন্ধির ছাপ স্পষ্ট। চেহারায় কোনো মাধুর্য নেই, কিন্তু বিশালাকার শরীরের গঠন জানান দিচ্ছে কোনো সুপুরুষই বটে। কিশোর বিশাল আকাশের পানে তাকিয়ে খালি পায়ে হেঁটে চলেছে পিছালা পথ ধরে। জীবন তাকে কোথা থেকে কোথায় এনেছে কিচ্ছুটির হিসেব মিলছে না। এমনটা হবার কথা ছিল না। রাজপ্রাসাদ থেকে স্থান হয়েছে রাস্তায়। জীবন ছিল রাজপুত্রের মতো। ভাগ্যের নির্মম পরিহাসে জীবন হয়েছে রাস্তার নেড়িকুত্তার মতো। কিন্তু এসব নিয়ে কোনো আফসোস নেই তার। চোখ মুখের কাঠিন্যতা আর গম্ভীর ভাবমূর্তি জানান দেয় কিশোর তার লক্ষ্যে অটল। কিন্তু এইটুকুন বয়সে কিসের লক্ষ্য তার? ঝড়ের মাত্রা আরো বাড়ল দুধাপ। ইতোমধ্যে গাছপালা ভেঙে রাস্তা অবরোধ হয়ে রয়েছে। নিকষ কালো আধার হৃদয় কাঁপিয়ে দেবার জন্য যথেষ্ট। বাতাসের তোড়ে টেকা মুশকিল। এই বুঝি উড়িয়ে অন্যত্র নিয়ে যায়। বজ্রপাতের কঠিন চলকে অদূরের নজর স্থির হলো কিশোরের। এক পা দু পা করে এগিয়ে এলো সেই স্থানে। অ্যাক্সিডেন্ট হয়েছে। এমন নির্মম ঘটনায় চেহারার ভাবভঙ্গির কোনো পরিবর্তন হলো না তার। পকেট থাকা টর্চ জেলে ভেতরটা দেখে নিল। ভেতরে একজন মহিলা, একটা বাচ্চা আর একজন ড্রাইভার। পোশাকে ড্রাইভার মনে হচ্ছে না। জাহাজের নাবিকের পোশাক তার গায়ে জড়ানো। সাদা দামি পোশাক রক্তে লাল রং ধারণ করেছে। হয়তো তারা দম্পতি। নিজের মাধুর্যহীন কণ্ঠে ডাকল কিশোর, বেঁচে আছেন কেউ? কোনো উত্তর এলো না। কিশোর তাচ্ছিল্য হাসল। সব মানুষের কপালই তার মতো ফুটো, নইলে এমন বেঘরে কেউ প্রাণ হারায়। নিষ্ঠুরের মতো সেই স্থান ত্যাগ করতে নিল কিশোর। এমন সময় ছোট বাচ্চার কান্নার আওয়াজ এলো। পায়ের গতি শ্লথ হলো কিশোরের। পেছনে ফিরে ভ্রু কুঁচকে সামনে এগিয়ে গাড়ির ভেতর টর্চের আলো ফেলল পুনরায়। ছোট বাচ্চাটি তার মায়ের পিঠের নিচে চাপা পড়ে আছে। এক হাত বাড়িয়ে মেয়েটির বাহু চেপে ধরে জোরে টান দিল। অসাবধানে কাঁচ ভাঙার ধারালো অংশে তার বাহু কেটে বলি হলো। কিন্তু কিশোর আউচ শব্দ পর্যন্ত করল না। সন্তর্পণে গাড়ির ভেতর থেকে বের করে আনলো মেয়েটিকে। মেয়েটি চোখ মেলে তাকাতে পারছে না। পুরো শরীর কেটে ছিঁড়ে একাকার। গায়ের সুতি ফ্রক চুয়ে চুয়ে রক্তের ধারা ঝরছে। মেয়েটিকে কিছু জিজ্ঞেস করবার আগেই গাড়ির ইঞ্জিন বক্সের নজর গেল তার। মুহূর্তেই শক্ত হাতে ছো মেরে মেয়েটিকে কোলে তুলে দৌড়ে একটা নির্দিষ্ট দূরত্বে এসে থামল। এরপর পিছন ফিরে কিছু দেখার আগেই বিকট শব্দে চারপাশ আলোকিত হলো। ব্লাস্ট হলো গাড়িখানা।
মেয়েটি ভয়ে অল্প আর্তনাদ করে কিশোরের গলা খামচে ধরে বুকে মুখ লুকালো। মেয়েটির এহেন কাণ্ডে বেশ মায়া হলো তার। এদিকে বৃষ্টিতে ভিজে হিম শীতল রূপ ধারণ করেছে মেয়েটি। কিশোর দুই হাতে শক্ত করে জড়িয়ে দ্রুত পদে ফিরে এলো নিজের ঘরে। নিজের ঘর বললে ভুল হবে, অন্যের আস্তানা এটা। সেখানে তার নিজের একটা ছোট কক্ষ রয়েছে, তাতেই এনে শুইয়ে দিল বাচ্চা মেয়েটিকে। এরপর ভেজা পোশাক পাল্টে নিজের একটা টি শার্ট পরিয়ে দিল। মেয়েটি অবচেতন। কিশোর তপ্ত শ্বাস ফেলে উঠে গেল। ফিরে এলো মিনিট 10 পর, হাতে অ্যান্টিসেপটিক আর ধোয়া উঠা জল। ধীরে ধীরে সেই জলে সুতি নরম কাপড় ভিজিয়ে মেয়েটির হাত পা মুছে দিল। শরীরে বেশি চোট লাগেনি তার। মমতাময়ী মা বোধ হয় নিজের সবটা নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত আগলে নিয়েছে তাকে। শুধু কপালের কাছে একটা কাটার দাগ পাওয়া গেল। ভাগ্য ভালো, কোনো কাজ বিধেনি তার শরীরে। কিশোর ভালো করে হাত মুখ মুছিয়ে তুলোতে মেডিসিন লাগিয়ে কপালের ক্ষত পরিষ্কার করল। এরপর একটা ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে নিঃশব্দে উঠে গেল। ঘড়িতে সকাল 9টা বেজে 20 মিনিট। ঝড়ের পর সবকিছু নিস্তব্ধ নীরব। চারপাশের রয়ে রয়ে যাওয়া তাণ্ডব দেখে ঝড়ের হিংস্রতা অনুমান করা যাচ্ছে সহজেই। ধীরে ধীরে বাড়ছে মানুষের কর্মব্যস্ততা, সেই সাথে সাফ করা হচ্ছে রাস্তাঘাট। গত রাতের ভয়ানক দুর্ঘটনা নিয়ে কোথাও কোনো খবর পাওয়া গেল না। হয়তো কেউ সেই খবর রাখেনি। আড়মোড়া ভাঙতে ভাঙতে উঠে এলো কিশোর। দুতলা বিশিষ্ট বিশাল বাড়িটির ড্রয়িং রুমে পায়ের উপর পা তুলে বসে আছেন মাঝ বয়সী এক ব্যক্তি। নাম তার শুভাঙ্গম। চেহারায় কেমন যেন হিংস্রতা বিরাজ করে সবসময়। বাম চোখের নিচে লম্বালম্বি কালো রঙের কাটা দাগ গায়ে কাটা দেওয়ার অনুভূতি দেয়। বাঁকা বাঁকা লম্বা লম্বা গোঁফ তার আভিজাত্য বহন করে। পরনে সফেদ পাঞ্জাবি আর লুঙ্গি। সব মিলিয়ে তার মধ্যে শাসনকর্তার ভাব পরিলক্ষিত। দুই আঙুলে বাম পাশের গোঁফ মোচড়াতে মোচড়াতে গম্ভীর মোটা স্বরে ডাকলেন, সারফরাজ। ডাক শুনে এগিয়ে এলো কিশোর। মাথা নত করে উত্তর করল, বলুন দাদাজান। শুনেছি মেয়ে নিয়ে এসেছি সেখানে। মেয়ে নয় দাদাজান, ছোট বাচ্চা। তাচ্ছিল্য হাসলেন সুবহান। নিজের রাজকীয় চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে ক্ষিপ্ত গলায় বললেন, হায়নার আতুরঘর এটা। এখানে রাস্তার একটা বিড়ালও নিরাপদ নয়। সেখানে মেয়ে মানুষ দূর কি বাত। মাথা উঁচু করল সারফরাজ। গলায় তেজ এনে বলল, এই বাচ্চা মেয়ে আমার আমানত দাদাজান। ওর দিকে চোখ তোলার আগে আমাকে অতিক্রম করতে হবে। কি করবি তুই? জ্যান্ত গেড়ে দেব। বয়স কত তোর? বয়সের চাইতে রক্তের তেজ বেশি দাদাজান। সুবহান আর কথা বাড়ালেন না। চূড়ান্ত সাহসিকতা দেখে রাস্তা থেকে তুলে এনে নিজের কাছে আশ্রয় দিয়েছিলেন এই ছেলেকে তিনি। তখন বয়স ছিল সবে 10। বাচ্চা থেকে ধীরে ধীরে পুরুষের রূপান্তর হচ্ছে এই ছেলে। কিন্তু গায়ে যেন রক্তের চাইতে কারেন্ট বেশি। ছুলেই 440 ভোল্টের ঝটকা লাগে। যেমনটা ভেবেছিলেন তার চাইতেও খতরনাক এই ছেলে। মনে মনে সুবহান নিজের বিশাল অধিপতি এই ছেলের হাতে তুলে দেবার স্বপ্ন দেখেন। কিন্তু কি আছে ভবিষ্যতে? সুবহান শেখ আর সারফরাজের কথার মধ্যে গুটি গুটি পায়ে সিঁড়ি বেয়ে নেমে এলো মেয়েটি। সারফরাজ একবার নজর দিল তার পানে। মায়াবী এক বাচ্চা। যে কারোর মনে আদর স্নেহ জাগবে মেয়েটাকে দেখে। সারফরাজের বিশাল জামা মেয়েটার পায়ের পাতা ছাড়িয়ে মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। ভীত চোখে দুই হাতে টি শার্ট উঁচু করে ধরে ইতি উতি তাকাতে তাকাতে সারফরাজের সামনে এগিয়ে এলো মেয়েটি। এরপর সারফরাজের কনিষ্ঠ আঙ্গুল টেনে ধরে বড় বড় চোখে সারফরাজের পানে তাকিয়ে মিহি স্বরে বলল, ক্ষুধা লেগেছে, খাবার দাও। মেয়েটির আবদারের হৃদয় শীতল হলো সারফরাজের। হাঁটু গেড়ে মেয়েটির সামনে বসে দুই কাঁধে হাত রেখে সারফরাজ নরম কণ্ঠে শুধালো, নাম কি তোমার? সারফরাজের অদ্ভুত সাদা আকাশী মিশেলের আইস ব্লু চোখের মনিতে তাকিয়ে ফাঁকা ঢোক গিলল মেয়েটি। এরপর অস্ফুট স্বরে বলল, রূপকথা। দুটো শুকনো রুটি আর একটা ডিমের অমলেট সামনে নিয়ে বিষণ্ণ মুখে বসে আছে রূপকথা।
এই খাবার সে খাবে না। কিন্তু সারফরাজের চোখের দিকে তাকিয়ে কিছু বলতেও পারছে না। এদিকে খিদের যন্ত্রণায় পেট ছিঁড়ে যায়। নিজের মা বাবা কাউকে কাছে না পেয়ে মাথা নিচু করে হঠাৎই ফুপিয়ে কেঁদে উঠল সে। মেয়েটির আকস্মিক কান্নায় ভ্যাবাচাকা খেল সারফরাজ। ব্যতিব্যস্ত হয়ে ভরাট ফ্যাসফ্যাসে গলায় শুধালো, কাঁদছ কেন? একটু আগেই না খাবার খেতে চাইলে? মাথা তুলল না রূপকথা। ছোট ছোট হাত দিয়ে চোখের জল মুছে নিভু নিভু স্বরে বলল, এসব আমি খাই না। রূপকথার মুখে এমন কথা শুনে মহান মুশকিলে পড়ল সারফরাজ। এই মেয়ের খাদ্যাভ্যাস সে জানে না। আর মেয়ে মানুষহীন এই বিশাল বাড়িতে এর চাইতে বেশি কিছু আয়োজন করাও সম্ভব নয়। তবুও রূপকথার কান্না থামাতে কোমল কণ্ঠে সারফরাজ শুধালো, কি খেতে পছন্দ করো তুমি? রূপকথা নিজেও ওই খাবারের নাম জানে না। তার মা সকাল বেলা উষ্ণ দুধের সাথে চকলেট চিপস মিশিয়ে খাওয়াতো তাকে। খুবই সুস্বাদু আর ইয়াম্মি। ওটাই প্রতিদিনের খাবার ছিল তার। নয়তো মুরগির মাংস দিয়ে সফট খিচুড়ি। সারফরাজকে মনের কথা বুঝাতে না পেরে আরো খানিক কাঁদল রূপকথা। মেয়েটির কান্নায় টিকতে না পেরে বেরিয়ে গেল সরফরাজ। ফিরল দীর্ঘ সময় পর। হাতে এক বাটি নুডলস। ধোয়া ওঠা নুডলস রূপকথার সামনে রাখতেই কান্না থেমে গেল। ঝকঝকে দাঁত বের করে মুহূর্তেই অমায়িক হাসল। এরপর অল্প অল্প ফু দিয়ে তা খাওয়ায় মনোযোগ দিল। এদিকে সারফরাজের মাথায় হাজারো প্রশ্ন ঘুরছে। রূপকথাদের গাড়ি নিজ চোখে ভালো করে দেখেছে সে। গাড়ির ভঙ্গুর দশা দেখেই সে বুঝতে পেরেছে কেউ ইচ্ছে করেই ধাক্কা দিয়েছে। কিন্তু মানুষটির শত্রুতা কি ছিল রূপকথার বাবার সাথে? আর এইটুকুন মেয়ে তাকে কতটুকু তথ্যই বা দিতে পারবে? তবুও নিজের কৌতূহল দমাতে না পেরে রহস্যয় জিজ্ঞেস করল, তোমার বাবা কোথায় চাকরি করতেন? বাবার কথা মনে পড়তেই ঠোঁট টিপে নাকের পাতা ফুলালো রূপকথা। বড় বড় গোল গোল চোখ দুটো ঝাপসা হলো তার। তবুও মেয়েটি কাঁদল না। সারফরাজের প্রশ্নে কিছুক্ষণ কি যেন ভাবল। এরপর ভাঙা ভাঙা স্বরে রূপকথা বলল, বিশাল বড় জাহাজে। সারফরাজের ধারণাই ঠিক। ভদ্রলোক জাহাজের ক্যাপ্টেন। কিন্তু এভাবে কেন তাকে প্রাণ হারাতে হলো? তর্জনী আঙ্গুলি দিয়ে ভ্রু চুলকে সারফরাজ আবার জিজ্ঞেস করল, তোমার বাবার নাম কি ছিল? এবার ঝটপট উত্তর দিল রূপকথা। খাবার খেতে খেতে বলল, সায়েম রিয়াজি। ক্যাপ্টেন সায়েম রিয়াজি। আর কোনো প্রশ্ন করল না সারফরাজ। বাকি তথ্য সে নিজেই পোর্ট থেকে হাতিয়ে নিবে। তার আগে দেখতে হবে ক্যাপ্টেন এর নিখোঁজ হবার ব্যাপারে কেউ কোনো সংবাদ প্রচার করে কিনা। রূপকথার খাওয়া শেষ হতেই সারফরাজ জিজ্ঞেস করল, বাড়িতে মা বাবা ছাড়া কে আছেন তোমার? কেউ নেই। সরল উত্তর রূপকথার। তপ্ত শ্বাস ফেলল সারফরাজ। মেয়েটাকে এখানে সে রাখতে পারবে না। এইটুকু মেয়ে কার কাছে রেখেই বা সে নিজের কাজে যাবে? এই বাড়ির একজন মানুষকেও সে বিশ্বাস করে না। এরা কেউ মানুষ নয়। প্রত্যেকটা রক্ত খেকো পিশাচ। সুভান গম ঠিকই বলেছে। রাস্তার বিড়ালও এখানে নিরাপদ নয়। সেখানে রূপকথা ছোট বাচ্চা মাত্র। মেয়েটার পানে কালো হাতের থাবা মেলতে এক মুহূর্ত ভাবে না কেউ। চিন্তা ভাবনার কোনো সুরাহা না করতে পেরে সারফরাজ সতর্ক বাণী ছুড়ল, শুনো রূপকথা, এটা একটা রাক্ষসপুরী। আমি না ফেরা পর্যন্ত এই ঘরের বাইরে পা ফেলবে না, ঠিক আছে? মাথা কাত করে সম্মতি জানিয়ে রূপকথা মিষ্টি হেসে শুধায়, তুমি কি রাক্ষস বধকারী রাজকুমার? ফেরি টেইলের মতো। শুকনো হাসে সারফরাজ। কোনো প্রত্যুত্তর করে না। এরপর নিঃশব্দে উঠে যায়। যাবার আগে পুনরায় কড়া স্বরে আদেশ করে, আমি ব্যতীত কেউ এলে দরজা খুলবে না। এখানে কিন্তু হিংস্র রাক্ষসের বসবাস। দরজা খুললেই তোমাকে এসে খেয়ে নেবে। বুঝেছ কি বলেছি? সারফরাজের কথায় ভীত হয়ে মাথা ঝাঁকায় রূপকথা। আর কোন বাক্য ব্যয় করে না সারফরাজ। সারফরাজ বেরিয়ে যেতেই নির্দেশ অনুযায়ী দরজার সিটকিনি আটকে দেয় রূপকথা। এখানে কিভাবে তার সময় কাটবে সে জানে না। কোথাও কোনো টিভি নেই, কোনো বুকস নেই, ড্রয়িং খাতাও নেই। তাহলে উপায়? ডাইনিং টেবিলে বসে আয়েশ করে লাল আটার শুকনো রুটি চিবুচ্ছেন সুভান গম।
মনে তার বিশাল এক আনন্দ ধরা দিয়েছে। সেই আনন্দের খবর কেউ জানে না। সুবহান গম জানাতেও চায় না। সব খুশি সবার মধ্যে ভাগ করতে নেই। নজর লেগে যায়। আর তার কাছে কুলে যারা আছে সবগুলোই এক একটা ভয়ঙ্কর পশু। নিজের স্বার্থ গুছিয়ে নিতে সুবহান এর পিঠ পিছে ছুরি বসাতে এক মুহূর্ত ভাবে না তারা। ক্ষমতার লোভ প্রত্যেকটা মানুষের চোখে দেখেছে সুবহান। একেবারে জীব যেন লোকলোক করছে। সুবহান এর মৃত্যুই তাদের একান্ত কাম্য। সুবহান সব জানে, তবুও না জানার ভান করে চোখ বুজে পড়ে থাকে। তিল তিল করে যেই সাম্রাজ্য সুবহান গড়েছে, এত সহজে তা কারো হাতে সোপর্দ করবে না সে। আর যদি করতেই হয় তবে সারফরাজ হবে এর যোগ্য উত্তরসূরি। রক্তের সম্পর্ক না থাকুক। এই সারফরাজ তাকে যা দিয়েছে দলের একটা গাধাও তা দিতে পারেনি। সুবহান গমের কাছে সারফরাজ সোনার ডিম পাড়া হাঁস। যদি সারফরাজ কোনোদিন তার বিপক্ষে গিয়ে শত্রুতার রূপ নেয়, সুবহান বিনা ভাবনায় সারফরাজকে দুনিয়া ছাড়া করতে সময় নেবে না। দিবে কারণ নামার শব্দে সম্বিত ফিরে পেলেন সুবহান। মাথার ঝলমলে খাট সম চুলগুলো ব্যাকব্রাশ করতে করতে নেমে আসছে সারফরাজ। কি ফর্সা গায়ের বর্ণ, একদম চোখ ধাঁধিয়ে যায়। চেহারা একদম রাজা জমিদারের ছেলেদের মতো। উচ্চতা দেখেই বোঝা যায় বাপ কত বড় জোয়ান ছিল। সুবহান যখন তাকে রাস্তায় পেয়েছিল পোশাক আশাক ছিল বড়লোক বাচ্চাদের মতো। চেহারায় ছিল আভিজাত্যের ছোঁয়া। এমন একটা ছেলে ক্ষুধার্ত অবস্থায় ট্রেন স্টেশনের বাহিরে কেন বসে ছিল সুবহান আজও ভেবে পায় না। হয়তো ছেলেটি হারিয়ে গেছে ভেবে বহুবার সারফরাজের বাবা মা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেছে সুবহান। কিন্তু এই ছেলে কখনো মুখ খোলেনি। এত ছোট বয়সে এমন ধূর্ত ছেলে নিজের বয়সে দেখেনি সুবহান। ছেলেটির চেহারা দেখে মনে গভীর মায়া জন্মানোর কারণে আর ফেলে রেখে আসতে পারেনি সুবহান। সঙ্গে করে এনে ঠাঁই দিয়েছিলেন নিজের বাড়িতে। সামান্য একটা রুটির জন্য যেদিন সারফরাজ বাপের বয়সী এক লোকের গলা টিপে ধরেছিল, সেদিনই সুবহান বুঝে গিয়েছিলেন তিনি আগুনের গোলা তুলে এনেছেন বাড়িতে। সেদিন থেকেই নিজের অপরাধের অর্ধেক বোঝা সারফরাজের উপর অর্পণ করেছিলেন তিনি। এরপর থেকে এখনো নিঃচিন্তে সারফরাজের উপর ভরসা করে নাকে তেল দিয়ে ঘুমান তিনি। খুন খারাপির দায়িত্ব তাও ধীরে ধীরে সারফরাজের কাঁধে চাপাবেন। বয়স ছোট তাই অপেক্ষা। সারফরাজ যেদিন প্রাপ্ত বয়স্ক যুবক হবে সেদিন আর অপেক্ষা করবেন না সুবহান। সুবহান এর ধ্যান ভাঙল সরফরাজের ভারী মোটা স্বরে। পড়তে যাচ্ছি দাদাজান, ফিরতে অনেক রাত হবে। কথাটি বলে থামল সরফরাজ। এরপর দোতলায় নিজের কক্ষের দিকে নজর দিল। নাকের পাটা ফুলিয়ে ফস করে শ্বাস ছেড়ে হিম শীতল কণ্ঠে বলল, সিংহের খাঁচায় যেন কারো হাত না পড়ে দাদাজান। তাহলে কি হবে জানেন তো? রুটি চিবুনো ছেড়ে নির্লিপ্ততা চোখে সারফরাজের ভয়ানক চোখের পানে তাকিয়ে রইলেন সুবহান। সারফরাজ আরেকটু এগিয়ে এসে সুবহানের টেবিলে দুই হাত ভর দিয়ে ঝুঁকে বলল, কলিজা খুবলে নেব, সে যেই হোক না কেন। সুবহান দীর্ঘ শ্বাস ফেলে শুধালেন, কুড়িয়ে পাওয়া বাচ্চার জন্য এত ঝামেলা কেন করছিস? বাবা মা না থাকলে কোনো এতিমখানায় দিয়ে দিলেই তো ল্যাটা চুকে যায়। সুবহানের কথায় কেমন যেন শরীর জ্বলে উঠল সারফরাজের। তবুও কণ্ঠে খানিক মাধুর্য ঢেলে উত্তর করল, বাঁচার আশায় আমাকে ভরসযোগ্য স্থান ভেবে ও আমাকে আঁকড়ে ধরেছে দাদাজান। খুব শক্ত সেই হাতের বাঁধন, যেমন করে আপনি আমাকে ধরেছেন। কথা বলার আর কোনো মাধ্যম পেল না সুবহান। শেষ কথা সারফরাজ তাকে খোঁচা দিয়ে বলেছে, এটা সুবহান বেশ টের পেয়েছে। ছেলেটার সুযোগ পেলেই কেমন এক হাত ঢুকিয়ে দেয়। সারফরাজের কথাটা খুব খুব করে কেশে হজম করে নিল সুবহান। এরপর বলল, এখন কি সারাদিন বাড়িতে বসে এই বাচ্চা পাহারা দেব আমি? ফট করে তাচ্ছিল্য হেসে সারফরাজ বলল, নয়তো আর কাজ কি? সব তো আমিই করছি। আপনার দায়িত্ব যদি কোনো প্রকার চোট পৌঁছানো ছাড়া আমি নিখুঁতভাবে সম্পন্ন করতে পারি তবে আমার একটা জিনিস আপনি দেখে রাখতে পারবেন না। ছেলেটির মার প্যাচওয়ালা কথায় খাওয়ার রুচি উঠে গেল সুবহানের। ধাক্কা দিয়ে রুটির থালা সরিয়ে বলল,
ঠিক আছে, দেখে রাখবো। এবার যেখানে যাচ্ছিস সেখানে যা। কিন্তু নড়ল না সারফরাজ। ঠায় দাঁড়িয়ে রইল। পানি খেতে খেতে সুবহান শুধালো, আর কি? কিছু টাকা লাগবে দাদাজান। কেন? বাচ্চাটা এসব খাবারে অভ্যস্ত নয়। বড়লোকের বাচ্চা। এসব শুকনো রুটি ওদের গলা দিয়ে নামে না। তুইও তো বড়লোকের বাচ্চা ছিলি। তোর গলা দিয়ে কিভাবে নেমেছে? মেয়ে মানুষ বড্ড নাজুক দাদাজান। পুরোটাই তাদের তুলতুলে মোলায়েম নরম। ওই শক্ত রুটি অমন নরম মুখে কিভাবে গলাধকরণ করা যায়? কথা বাড়ালেন না সুবহান। পাঞ্জাবির পকেট হাতড়ে মানিব্যাগ বের করে 4টে 500 টাকার নোট এগিয়ে বললেন, নে ধর। এতে কিছুই হবে না দাদাজান। খাবার কিনতে কত টাকা লাগে? ওর পোশাক কেনাও জরুরি। আমার গেঞ্জি পরে সে বারবার পায়ে বেঁধে হুমড়ি খেয়ে পড়ছে। কপাল কুঁচকে ঠোঁট কামড়ে মনে মনে আপদ গালাগাল দিয়ে আরো কিছু নোট বের করে এগিয়ে দিলেন সুবহান। এরপর বললেন, আর দেরি করলে আমার মাল খালাস না করেই জাহাজ চলে যাবে। তখন তুই বাচ্চার খাবার আর পোশাক ভালো করে কিনিস। খানিক মেপে হাসল সারফরাজ। এরপর কলার ঝাঁকাতে ঝাঁকাতে বলল, এই সারফরাজের মাল খালাস না করে জাহাজ সমুদ্রে গা ভাসাবে এমন বুকের পাটাওয়ালা নাবিক একটাও আছেন নাকি? প্রত্যুত্তর করলেন না সুবহান। নিঃশব্দে টেবিল ছেড়ে উঠে গেলেন। সারফরাজ নিজের কাজে যাবার আগে আরেকবার বলল, আপনার ছোট ভাগিনা মাসুদ কিন্তু একটা জানোয়ারের বাচ্চা। তার চরিত্র কিন্তু আমার নখের ডগায়। সে যেন সিঁড়ির ধাপগুলোতে গুনে গুনে পা রাখে। আর মানিককে আমি বলে দিয়েছি ওই বাচ্চা দুপুরে এবং রাতে কি খাবে। খাবারটা আপনি নিজে গিয়ে আমার ঘরে দিয়ে আসবেন। আছি। লম্বা লম্বা পা ফেলে চলে গেল সারফরাজ। সুবহান সেই যাওয়ার পানে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। ছেলেটা দিনে দিনে কেমন বেপরোয়া হয়ে উঠছে। কোনো কিছুতেই ডর ভয় নেই। শেষমেশ না জানি কোন অঘটন ঘটে। দিনের আলো ফুরিয়ে সন্ধ্যার আধার এসে ঘিরে ফেলল চারপাশ। নিজের কাজ শেষ করে একটা সুপার শপে এলো সারফরাজ। এরপর কিছু খুঁজল। সারফরাজের খোঁজাখুঁজিতে পেয়ে একজন সেলসম্যান এগিয়ে এসে বলল, কি লাগবে স্যার? সেলসম্যান এর প্রশ্নে কিছুক্ষণ স্তম্ভিত রইল সারফরাজ। এরপর ইতস্তত করে বলল, বড় লোকের বাচ্চারা সকাল বিকালের নাস্তায় কি খায়? সারফরাজের পা থেকে মাথা পর্যন্ত পরখ করল সেলসম্যান। এরপর জিজ্ঞেস করল, বেবির বয়স? প্রথমে হাত এরপর নিজের কোমর এর নিচে নির্দেশ করে সারফরাজ বলল, এতটুকু। ঠোঁট গোল করে তপ্ত শ্বাস ফেলল সেলসম্যান। এরপর কিছু কর্নফ্লেক্স, নিউট্রিশন আর আয়রন যুক্ত কিছু প্যাকেটজাত খাবার এগিয়ে বলল, এগুলো। সারফরাজ মাথা ঝাঁকিয়ে সব প্যাক করতে বলল। এরপর হঠাৎ একটা ছোট বাচ্চা আর তার মায়ের উপর নজর গেল সারফরাজের। বাচ্চাটা নিজের খুশি মতো এটা সেটা শপিং ঝুড়িতে হচ্ছে। চকলেটস, চিপস, এসব। সেগুলো দেখে সারফরাজ নিজেও কিনল সেসব। এরপর বিল মিটিয়ে বেরিয়ে এলো। পোশাক কেনাও জরুরি। সময় যেন দ্রুত চলে যাচ্ছে। প্রথমবারের মতো বাড়ি ফেরার তারা ফুটে উঠল সারফরাজের চোখে মুখে। ঘরে শুয়ে বসে সময় কাটল না রূপকথার। ছোট মনে ভুলে গেল সারফরাজের সতর্কবাণী। গুটি গুটি পায়ে বিছানা থেকে নেমে খুলে ফেলল দরজা। এরপর বেরিয়ে এলো বাইরে। ড্রয়িং রুম, ডাইনিং রুমে কেউ নেই। চারপাশ নীরব নিস্তব্ধ। সদর দরজা খোলা। চোখে মুখে কৌতূহল ফুটে সেই দরজা দিয়ে বাইরে বেরিয়ে এলো রূপকথা। হঠাৎ টলতে টলতে একজন লোককে এগিয়ে আসতে দেখে দৌড়ে তার কাছে গিয়ে শুধালো, তুমি এভাবে হাঁটছ কেন? তোমার ঘুম পেয়েছে? আকস্মিক লোকটি তার পায়ের গতি থামালো। এরপর ভালো করে কথার আওয়াজ অনুসরণ করে রূপকথার পানে নজর দিল। অ্যালকোহলের নেশাটা বড্ড চড়েছে আজ। শরীর মাথা দুইই উত্তপ্ত। রূপকথা এখনো কোমরে 2 হাত গুজে পিটপিট করে লোকটির পানে তাকিয়ে আছে। বিশ্রী হেসে মানুষটি ঝুঁকল। এরপর অ্যালকোহলের গন্ধ মেশানো হাত রূপকথার গালের পানে বাড়িয়ে দিল। রূপকথার মুখ স্পর্শ করার আগেই ঝড়ের বেগে কেউ টেনে নিল রূপকথাকে। এরপর হিসিসিয়ে বলে উঠল, দ্বিতীয়বার এমন ভুল করলে হাতকে টেনে নেব মাসুদ ভাই।
আজই ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম। সারফরাজের আনা চকলেট আইসক্রিম দুই হাতে মাখিয়ে খাটের উপর বসে বসে খাচ্ছে আর পা দোলাচ্ছে রূপকথা। মেঝেতে বসে বসে সেই দৃশ্য দেখে খানিক হাসল সারফরাজ। এরপর আদুরে কণ্ঠে বলল, মজা। তড়িৎ মাথা ঝাঁকালো রূপকথা। এরপর নিজের আধ খাওয়া একটা চকলেট সারফরাজের মুখের সামনে ধরে ছোট ছোট দাঁত বের করে ভুবন ভোলানোর হেসে বলল, খাও। আকস্মিক এমন কাণ্ডে ভরকে গেল সারফরাজ। এরপর গলে পড়া চকলেটের উপর নজর বুলালো। কিছুক্ষণ আগেই এটা চেটে চেটে খেয়েছে রূপকথা। চকলেট ফেলে এবার রূপকথার পানের নজর দিল সারফরাজ। পুরো গাল মুখ মাখিয়ে খেয়েছে সে। মেয়েটির পুরো মুখশ্রী দেখে অদ্ভুত মায়া হলো সারফরাজের। হয়তো মেয়েটির মা বেঁচে থাকলে আদরের যত্নে তুলে তুলে খাবার খাওয়াতো। তপ্ত কম্পিত শ্বাস ফেলে একটা টিস্যু দিয়ে রূপকথার তুলতুলে মুখশ্রী মুছতে মুছতে সারফরাজ বলল, আমি চকলেট খাই না, তুমি খাও। চকলেট খেলে দাঁতে পোকা হয়। সারফরাজের কথায় ভ্রুকুচকে খাওয়া থামিয়ে রূপকথা বলল, তুমিও মাম্মার মতো মিথ্যে বলছো না। পাপা বলেছে দাঁত ব্রাশ করলে সব পোকা মরে যায়। আর কথা বাড়ালো না সারফরাজ। কিছুক্ষণ উসখুস করে ধীর কণ্ঠে সারফরাজ বলল, আচ্ছা তোমার বাবা মায়ের জন্য তোমার খারাপ লাগে না? হাতের চকলেট পুরোটা খাওয়া শেষ করে আঙ্গুল চাটতে চাটতে রূপকথা বলল, লাগে। তোমার মা বাবা কোথায় আছে তুমি জানো? মাথা ঝাঁকালো রূপকথা। সে জানে। সারফরাজ অধীর হয়ে শুধালো, কোথায় আছে? খোলা জানালায় আঙ্গুল তাক করে ভাঙা কণ্ঠে রূপকথা বলল, আকাশের তারা হয়ে গেছে। কথাটি বলেই জোরে কেঁদে উঠল। মেয়েটির কান্নায় সারফরাজ নিজেও ব্যথিত হলো। এরপর মেঝে থেকে উঠে গিয়ে রূপকথাকে কোলে তুলে নিয়ে বুকে জড়ালো। রূপকথা সারফরাজের গলা জড়িয়ে ধরে বলল, মাম্মার পেটে আমার ছোট ভাই ছিল। মেয়েটির বড় বড় চোখ বেয়ে টপ টপ করে জল ঝরছে। সারফরাজ সেই চোখের জল মুছে বলল, কেঁদো না রূপকথা। এখানে বড় বড় মনস্টার আছে। কান্নার শব্দ শুনে এখানে এসে তোমায় খেয়ে নেবে। তখন তুমিও আকাশের তারা হয়ে যাবে। সারফরাজের কথায় ধীরে ধীরে কান্না থামালো রূপকথা। এইটুকুন বয়সে তার জীবন গতিহীন, গন্তব্যহীন হয়েছে। তার বাকি জীবন কিভাবে চলবে সে বিষয়েও সে কিচ্ছুটি জানে না। সারফরাজহীন তার যাবার জায়গাও নেই। কোনো দিন কোনো আত্মীয় স্বজনও দেখেনি সে। হয়তো নেই। তবে কোথায় যাবে সে? সারফরাজ নিজেও চিন্তিত রূপকথাকে নিয়ে। এভাবে বদ্ধ ঘরে মেয়েটিকে কতদিন বন্দি করে রাখবে সে? ছোট বাচ্চা পাখা মেলে পুরো বাড়ি বিচরণ করবে। সেখানে একটা বদ্ধ ঘরেই তার চলাচল সীমাবদ্ধ হয়েছে। খারাপ উচ্ছৃঙ্খল ছেলে পেলে দিয়ে ভরা সুভান গঙের হাবেলি। প্রত্যেকটা মানুষ এখানে নির্দয়ে, হৃদয়হীন। টাকা, ক্ষমতা আর শারীরিক সুখের কাছে এরা নিজেদের বিবেক বেচে দিয়েছে সস্তা মূল্যে। দিনের বেলা চুরি, ছিনতাই, খুন আর রাতের বেলায় মাতাল হয়ে পুরো হাবেলি জুড়ে চিৎকার চেঁচামেচি করে ঘুরে বেড়ায়। এখানে এমন নিকৃষ্ট কিছু পুরুষ আছে যারা নষ্ট মেয়ে মানুষ নিয়ে ঘরের ভেতর অপকর্মে লিপ্ত হয়। এমন একটা পাপের সাম্রাজ্যে এমন ছোট নিষ্পাপ রাজকুমারী অবহেলায় ফেলে রাখতে পারেন না সারফরাজ। কিন্তু মেয়েটিকে কার কাছে রাখবে সে? সারফরাজের ভাবনার মাঝে রূপকথা ডেকে উঠল, আমার ঘুম পেয়েছে। নিজের ছোট সিঙ্গেল বিছানা ঝেড়ে ছুঁড়ে সারফরাজ বালিশ পেতে বলল, ঘুমাও। এভাবে ঘুমাই না। তো কিভাবে ঘুমাও? গান গাও। এবার মহা ফ্যাসাদে পড়ল সারফরাজ। কি গান গাইবে সে? আর তার যেই গলা একদম ফাটা বাঁশের মতো গমগমে। এই বেসুরে গলায় গান গাইলে ঘুম আসার পরিবর্তে ঘুম চিৎকার করে পালাবে। রূপকথাকে চুলে বিলি কেটে সারফরাজ বলল, আমি কোনো গান জানি না। চুল টেনে দিচ্ছি ঘুমাও। কিন্তু নাছোড়বান্দা রূপকথা। তার গান না শুনলে ঘুম হবে না। এবার নিজের কপালে চাপড় মারল সারফরাজ। এরপর কিছুক্ষণ স্তব্ধ থেকে ধীর গলায় গাইল, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। গুনগুনিয়ে গান ধরতেই 2 মিনিটের ব্যবধানে ঘুমের রাজ্যে পাড়ি দিল রূপকথা। কিন্তু হৃদয় দগ্ধ হল সারফরাজের।
চেপে রাখা কান্নায় বুক ভার হয়ে গলা বিষিয়ে উঠল। নিজের মায়ের সুন্দর মুখশ্রী আর সমতুর গলায় ছড়া কেটে ঘুম আনানোর স্মৃতি মনে পড়তেই আকাশের চোখ দুটো রক্ত বর্ণ হল। নিভৃতে দুফোঁটা জল গড়িয়ে পড়ল নিখুঁত কাল বেয়ে। ধীর পায়ে মেঝে থেকে উঠে দাঁড়ালো সারফরাজ। বেলকনির দিকে পা বাড়াতেই থেমে গেল। রূপকথার শক্ত হাতে তার শার্ট টেনে ধরে আছে। আলগোছে সেই শার্ট ছাড়িয়ে বারান্দায় এসে হাহাকার ভরা নয়নে খোলা আকাশের দৃষ্টি মেলল সারফরাজ। এরপর কষ্ট মিশ্রিত কণ্ঠে বলল, আমি আজও রাতে ঘুমাতে পারি না আম্মু। আমার কানে তোমার সুর বেজে ওঠে। মনে হয় এই বুঝি তুমি আমাকে ডাকছ। আমি এখনো তোমার স্পর্শ অনুভব করতে পারি। তুমি কোথায় আছো আম্মু? দেখো তোমাকে ছাড়া তোমার রাজ ভালো নেই। কোথায় তোমাকে না খুঁজেছি। কথাগুলো বলতে বলতে ফুপিয়ে মুখ চেপে কেঁদে উঠল সারফরাজ। কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে বলে উঠল, তুমি চিন্তা করো না আম্মু। পাতাল থেকে হলেও তোমাকে তোমার ছেলে খুঁজে বের করবে। আমি জানি তুমি এখনো বেঁচে আছো। খুব সকাল বেলা নিজের ঘর থেকে বেরিয়ে এলো সারফরাজ। রূপকথা বেঘরে ঘুমুচ্ছে। ছোট মানুষের ঘুম বোধ হয় একটু বেশি। সারফরাজ মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে কিচেনে গেল। এরপর এক মগ ব্ল্যাক কফি নিয়ে ছাদে চলে গেল। স্নিগ্ধ মনোরম এই সকাল বেলা শুভাঙ্গম ছাদেই থাকেন। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেন। এক পা দুপা করে সারফরাজ ছাদে উঠল। ছাদের এক কোণে পাতানো চেয়ার টেবিলে দাবার গুটি সাজিয়ে নিজে নিজেই খেলে চলেছেন সুবহান। আজকাল রাতে ঘুম হয় না তার। বয়স বাড়ার সাথে সাথে মানুষের ঘুম চলে যায়। সেই সাথে রুচি উঠে যায় সমস্ত কিছুর উপর থেকে। কিন্তু টাকার স্বাদ ভিন্ন। মৃত্যুর আগ পর্যন্ত এর রুচি দূর হয় না। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে সুবহান গমের খেলা উপভোগ করল সারফরাজ। দাবা খেলা বেশ পছন্দ করেন সুবহান। তার মতে যারা বুদ্ধিমান আর তীক্ষ্ণ বুদ্ধিমত্তার অধিকারী তাদের পছন্দের খেলা হচ্ছে দাবা। সুবহান গম নিজেকে চূড়ান্ত জ্ঞানী মনে করেন। এই বিষয়ে সারফরাজ তাচ্ছিল্য হাসে। যারা জ্ঞানী তারা কখনো নিজেকে জাহির করে না। সে যাই হোক, কফিতে অল্প চুমুক দিয়ে লম্বা লম্বা পা ফেলে সুবহানের সামনে গিয়ে বসল সারফরাজ। খেলা ভালোই জমিয়েছেন সুবহান। কিন্তু খেলার রুল ভঙ্গ করে খেলছেন তিনি। নিজেকে জেতানোই যেন তার মুখ্য উদ্দেশ্য। কফি মগ রেখে সারফরাজ ঘোড়ার গুটি হাতে তুলে নিল। এরপর দুই ঘর ডিঙিয়ে সুবহান গমের একটা গুটি খেয়ে ফেলল। আকস্মিক এমন আক্রমণে সুবহান কপাল কুঁচকে ফেললেন। এরপর শুধালেন, কবে থেকে জানিস এই খেলা? বাঁকা হেসে সারফরাজ বলল, 8 বছর বয়স থেকে। তোর বাবা দাবা খেলতেন। মাথা ঝাঁকিয়ে আরেকটা গুটি খেয়ে নিল সরফরাজ। এরপর উত্তর করল, সেরা দাবারু ছিলেন তিনি। আরও কিছু প্রশ্নের আগ্রহ প্রকাশ করলেন সুবহান। এই ছেলে সম্পর্কে জানার ইচ্ছে তার বহুদিনের। কিন্তু সুযোগ দিল না সারফরাজ। সে তার গমগমে কণ্ঠে সুবহানকে থামিয়ে বলে উঠল, খেলায় মনোযোগ দিন দাদাজান। আপনি হেরে যাচ্ছেন। কথাটা গায়ে লাগল সুবহানের। সে কখনো হারতে শিখেনি। জীবনে জিত ছাড়া কোনো হার নেই তার। হাঁটুর বয়সী এই ছেলের কাছে তো আরো নয়। ধীরে ধীরে খেলা জমল। টান টান উত্তেজনা দুজনের মধ্যে। সাদা গুটি নিয়ে বেশ গর্ব সুবহানের। কিন্তু সেই গর্ব খর্ব করল সারফরাজ। সুবহানের রাজাকে চারপাশ থেকে ঘিরে ধরল সারফরাজ। সমস্ত পথ বদ্ধ। নিজের অদ্ভুত ভয়ানক চোখ দিয়ে সুবহানের বিধ্বস্ত চেহারা একবার পরখ করল সারফরাজ। এরপর স্মিত হেসে আওড়াল, চেক। সারফরাজের হুমকিতে মাথার রক্ত টগবগ করছে সুবহানের। জীবনে প্রথমবার তার হার হতে যাচ্ছে। কোনোভাবেই চেক কাটাতে পারবেন না সুবহান। এদিকে সারফরাজের মুখে ক্রূর হাসি। সুবহান হার মানতে বাধ্য। নিজের মন্ত্রী দিয়ে সুবহানের রাজাকে ধাক্কা দিয়ে ফেলে সারফরাজ ভারী গলায় বলে উঠল, চেকমেট। দাবার গুটির পতনের সাথে সাথে সুবহানের সমস্ত দম্ভ অহংকার, তেজ আর ক্রোধ যেন মাটিতে গুড়িয়ে গেল। অধিক ক্রোধে কাঁপতে কাঁপতে টেবিল ছেড়ে উঠে দাঁড়িয়ে শক্ত গলায় জিজ্ঞেস করল, কি চাস? এমন প্রশ্নের অপেক্ষাতেই যেন ছিল সারফরাজ।
প্যান্টের পকেট 2 হাত গুজে সেও উঠে এলো। এরপর শুধালো, ক্যাপ্টেনকে মারলেন কেন? রেলিং খামচে ধরে নিজের ক্রোধ নিবারণ করলেন সুবহান। এরপর বললেন, আমার ব্যক্তিগত বিষয়ে নাক গলানোর অধিকার তোকে আমি দেইনি সারফরাজ। ভাবলেশহীন হয়ে সারফরাজ বলল, উনি অনেক ভালো মানুষ ছিলেন, সেই সাথে ছিলেন সৎ। তার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন। তাদের ছোট একটা বাচ্চাও ছিল। পুরো পরিবার শেষ করা কি ভীষণ জরুরি ছিল? এবার ঘুরে তাকালেন সুবহান। এরপর দ্রুত পদে এগিয়ে এসে সারফরাজের শার্টের কলার চেপে ধরে ধমকে উঠলেন, কলিজা অনেক বড় হয়ে গেছে তোর, তাই না? সুবহানের চোখে চোখ রেখে সারফরাজ বলল, যেই এতিম বাচ্চাটা আমার সাথে ঘুরে বেড়াচ্ছে সে ওই ক্যাপ্টেনের মেয়ে। এমন নিষ্পাপ বাচ্চার চেহারা দেখে আপনার বুক কাঁপে না দাদাজান? অপরাধ বোধ জাগে না? ভোলাভালা বাচ্চাটা বাবা মা হারিয়ে কিভাবে বেঁচে আছে তার খোঁজ নিয়েছিলেন কখনো? হাতের বাঁধন আলবে হয় সুবহানের। আলগোছে সারফরাজের কলার ছেড়ে দিয়ে কম্পিত কণ্ঠে বলে ওঠে, আমাকে পুলিশের ভয় দেখিয়েছিল ওই ক্যাপ্টেন। বারবার হুমকি দিয়ে যাচ্ছিল, কোটি টাকার মাল শীষ করে থানায় ধরিয়ে দিয়েছিল। ওসি আমার পালতু কুত্তা না হলে তুই সহ লেকচার দেবার জন্য অবশিষ্ট থাকতি না এখানে। ওয়ের দামি কফি গিলছিস, তার বদলে লাল আটার বালুওয়ালা কিরকিরে রুটি আর ডাল চিবুতে হতো। বুঝেছিস কি বলেছি? সুবহানের কথায় প্রশস্ত হাসে সারফরাজ। এরপর বলে উঠে, এভাবে কত জনের রক্তে আপনার হাত লাল হয়েছে দাদাজান? মাথা উঁচু করে সারফরাজের পানে তাকিয়ে সুবহান, কিন্তু কোনো উত্তর দিতে পারে না। সে উত্তর দিতেও চায় না। নিজের ব্যক্তিগত ব্যাপারে অন্যের কাছে জবাবদিহিতা করতে মোটেও পছন্দ নয় তার। উত্তরের জন্য অপেক্ষা করল না সারফরাজ। পিছন ফিরে হাঁটা ধরল। এমন সময় গম্ভীর গলায় সুবহান বলে উঠলেন, মেয়েটাকে আমার চোখের সামনে থেকে বিদেয় কর সারফরাজ, নয়তো একে ও দুনিয়া ছাড়া করতে 1 মিনিট ভাবব না আমি। বড় হয়ে এও যে বাপের প্রতিশোধ নিতে ফুঁসে উঠবেন না তার কি গ্যারান্টি? অযথা একটা বাচ্চার জন্য কেন আমার সাথে তোর সম্পর্ক খারাপ করছিস? ভুলে যাস না তোকে আমি রাস্তা থেকে তুলে এনে এখানে জায়গা দিয়েছি, খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রেখেছি। নুন খেলে গুণ গাইতে হয় জানিস তো নাকি? পায়ের গতি দ্বিগুণ করে ফিরে এলো আবার সারফরাজ। নিম্নভাগের লালচে ঠোঁট কামড়ে ধরে বাঁকা হাসল। এরপর ঠান্ডা ভয়ানক গলায় বলল, নুন যা খেয়েছি তার 1000 গুণ আপনাকে ফেরত দিয়েছি দাদাজান। আর রইল ওই বাচ্চাকে শেষ করা। ওই বাচ্চার সাথে যতক্ষণ আমি আছি ততক্ষণ আপনি কেন? আপনার মরা বাপ কবর থেকে উঠে এসেও কিচ্ছুটি বাঁকাতে পারবে না। কারণ আমি ওই মেয়ের শেল্টার হয়ে সামনে দাঁড়াবো। আর দ্বিতীয়বার যদি ওই মেয়েকে নিয়ে এমন ভাবনা ভেবেছেন আপনার মন আমি জ্বালিয়ে ছাই করব দাদাজান। সারফরাজের হুমকিতে থরথর করে কেঁপে উঠলেন সুবহান। বারবার তার মনে হয় কোথায় যেন এমন গলার স্বর, এমন হুমকি তিনি শুনেছেন, কিন্তু মনে করতে পারেন না। মাঝে মধ্যেই সারফরাজকে প্রচণ্ড ভয় লাগে তার। মনে হয় সারফরাজ তার জম। মনের ভেতরে পশু সত্তা বারবার চিৎকার করে বলে ওঠে, শেষ করে দে এই ছেলেকে, নয়তো এই ছেলেই একদিন তোর নাম, তোর সাম্রাজ্য ধুলোয় মিশিয়ে দেবে এক তুবড়িতে। তবুও সুবহান পারে না। কেমন অদ্ভুত এক মায়া তাকে আঁকড়ে ধরে আছে। কি সেই মায়া? রাতের আধার গ্রাস করেছে চারিধার। ঘড়ির কাঁটায় রাত 12টা বেজে 20 মিনিট। পুরো হাভেলি নিস্তব্ধ নীরব। দূর থেকে কেমন ভয়ানক এক পাখির আর্তনাদ ভেসে আসছে। চারপাশ গুমুট উত্তপ্ত। হয়তো রাতে কোনো ঝড় আঘাত হানবে। কি নাম সেই ঝড়ের? মদের বোতল হাতে নিয়ে টলতে টলতে সারফরাজের ঘরের সামনে এসে দাঁড়ালো মাসুদ। সারফরাজ বাড়িতে নেই। মাসুদ নিজ চোখে দেখেছে। সারফরাজের আনা নাদুস নুদুস মেয়েটার প্রতি বড্ড লোভ হয়েছে মাসুদের। কিন্তু সারফরাজের ভয়ে আধারে ঘেঁষতেই পারেন না সে। কেমন হিংস্র বন্য শুয়োরের মতো খোদ খোদ করে সারফরাজ। মাসুদ মনে মনে ভাবে সারফরাজ নিজের খাইশ মেটানোর জন্য এই মেয়েকে এনেছে। মেয়ে মানুষের আবার ছোট বড় আছেন নাকি? এই সারফরাজ বড্ড চতুর।
মুখে ভালো মানুষের ভান ধরে থাকে, কিন্তু ভেতরে আস্ত এক জানোয়ার। নিজের গরম মাথা শীতল করতে দরজায় কড়া নাড়ে মাসুদ। একবার দুবার বারবার। মাসুদের কড়া নাড়ার শব্দে ঘুম ভেঙে যায় রূপকথার। সারফরাজ ভেবে ঘুম ঘুম চোখের দরজা খুলতেই মাসুদ হুমড়ি খেয়ে পড়ে রূপকথার উপর। কোনো কিছু বুঝে উঠবার আগেই রূপকথার গালে এক কামড় বসিয়ে দেয় মাসুদ। ব্যথায় চিৎকার করে উঠে রূপকথা। ঝটপট এক হাতে রূপকথার মুখ চেপে ধরে নিজের কাপড় খুলতে তৎপর হয় মাসুদ। কিন্তু তার আগেই কেউ বলিষ্ঠ হাতে মাসুদের গলা চেপে ধরে। শ্বাসরোধ হয়ে সমস্ত তেজ যেন নিমিষেই গায়েব হলো মাসুদের। নিজের সর্বস্ব দিয়ে মাসুদকে ছুঁড়ে ফেলে রূপকথাকে বুকে টেনে নেয় সারফরাজ। এরপর ভীত রূপকথাকে বিছানায় বসিয়ে সারফরাজ বলে ওঠে, এটা একটা মনস্টার রূপকথা। এটাকে আমি এক্ষুনি মেরে ফেলব। তুমি শুধু কিছুক্ষণ অপেক্ষা করো, ঠিক আছে? আমি একটু পরেই ফিরে আসব। সারফরাজের পেটের কাছের শার্ট খামচে ধরে কান্না জড়িত কণ্ঠে রূপকথা বলে উঠল, আমার ভয় করছে। ও আমাকে ব্যথা দিয়েছে সারফরাজ। রাগে ক্রোধে সারফরাজ কথা বলার কোনো অবস্থাতেই নেই। নাসারন্ধ্র দিয়ে কেমন আগুনের উত্তপ্ত বাতাস বের হচ্ছে ফোঁস শব্দে। তবুও নিজেকে নিয়ন্ত্রণে এনে সারফরাজ বলল, এখন যদি এই মনস্টার আমি না মারি তাহলে এটা আবার তোমার কাছে আসবে রূপকথা। রূপকথা সারফরাজের শার্ট ছেড়ে দিয়ে আধু গুলিতে শুধায়, একদম মেরে ফেলবে? সারফরাজ ভারী ভয়ানক কণ্ঠে উত্তর করল, একদম। রাতের ঘন কালো আধারের পরিসমাপ্তি ঘটিয়ে টকটকে লাল উষার আগমন ঘটেছে। পূব আকাশে কমলার রঙের আলো বিলাচ্ছে কোমল সূর্য। সুন্দর শীতল বাতাসে মোহাচ্ছন্ন চারিধার। ছোট নাইটিঙ্গেল পাখির ঝাঁক গাছের ঘন পাতার চোপে লুকিয়ে লুকিয়ে চিকন সুমিষ্ট স্বরে ডেকে চলেছে অবিরত। কিন্তু সেই সুর বেশিক্ষণ স্থায়ী হল না। কাকের ঝাঁক এসে কাকা শব্দে ভয়ানক করে তুলল চারপাশ। মুহূর্তেই সুন্দর সকাল কেমন ভয়ানক রূপ ধারণ করল। নিত্য দিনের ন্যায় আজও খুব ভোরে নিদ্রা ত্যাগ করে ছাদে উঠলেন শুভাঙ্গম। সকালের কোমল রূপ উপভোগ করতে বেশ পছন্দ করেন তিনি। মন শরীর দুটোই ভালো থাকে এই মুহূর্তে। সিঁড়ি বেয়ে এক পা দুপা করে এগিয়ে চলেছেন সুবহান। এক হাতে সফেদ লুঙ্গির নিচের সোনালি পাড়ের অংশ ধরে রেখেছেন, অন্য হাতে দাবার বোর্ড। আজকাল একা একা দাবা খেলার নেশায় পরিণত হয়েছে তার। এখানে তাকে হারানোর কেউ নেই। সে নিজেই উইনার। বিষয়টা মনে মনে বেশ পৈশাচিক আনন্দ দেয় তাকে। ছাদে এসে দুই হাত উঁচিয়ে আরেকটু আড়মোড়া ভাঙলেন সুবহান। এরপর লম্বা শ্বাস টানলেন। ভোরের নির্মল মিষ্টি হাওয়া যেন ভুর ভুর করে নাসারন্ধ্র দিয়ে হৃদয়ে প্রবেশ করল। কেমন এক আত্মিক শান্তি অনুভূত হল। এরপর আয়েশ করে চেয়ারে বসে সামনে তাকাতেই দৃষ্টি বিস্ফারিত হল। দাবার বোর্ড সরিয়ে তড়িৎ উঠে এগিয়ে গেলেন রেলিংয়ের নিকট। এরপর থমথমে মুখে তাকিয়ে রইলেন নিজের হাতে লাগানো বহু স্বাদের বাবলা গাছের দিকে। প্রশস্ত গাছটা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। উচ্চতায় যেন আকাশ ছুঁই ছুঁই। সেই বাবলা গাছের সর্পিল ডালে ঝুলছে নিজের আদরের একমাত্র ভাগিনা। বাতাসের দোলায় দড়িখানা ক্যাচ ক্যাচ শব্দ তুলেছে। ডালটির ছাল উঠার নমুনায় মনে হচ্ছে দীর্ঘ সময় ধরে ঝুলছে এই লাশ। নির্লিপ্ততা চোখে সেই লাশের পানে তাকিয়ে ছাদ থেকে নেমে গেলেন সুবহান। এরপর ধীরে ধীরে হাঁটতে লাগলেন সেই গাছ অভিমুখে। প্রতিটা কদমের সাথে সাথে সুবহানের চোখ হলো অনিবর্ণ আর চোয়াল হলো শক্ত। ভারী উত্তপ্ত নিঃশ্বাসে বাঁকা গোফগুলো নড়ে নড়ে উঠছে। পায়ের জুতার পিস্তনে মাটি গলে ধুলো হচ্ছে। কেঁপে উঠছে থুতনি। ইতোমধ্যে হাবেলির অনেক মানুষ সেই গাছের নিচে এসে জমায়েত হয়েছে। উপস্থিত নেই শুধু সারফরাজ, যে নিজেই এমন ভয়ানক কাণ্ড ঘটিয়েছে। তার এখানে উপস্থিত হওয়াটা কি বিশেষ জরুরি? মাসুদের নিথর দেহের সামনে গিয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে রইলেন সুবহান। সুন্দর গড়নের ফর্সা ছেলেটাকে কেমন ভয়ানক ঠেকেছে। দেখেই পেট গুলিয়ে বমির উদ্রেক হচ্ছে। বেশ কয়েকজন নাক মুখ চেপে বমি আটকানোর চেষ্টা করেও বিফল হল। মাসুদের গায়ের চামড়া উপরে ফেলা হয়েছে। দগদগে মাংস আর চকচকে তেল দৃশ্যমান।
কে তে নেওয়া হয়েছে বিশেষজ্ঞ। শুধু তাই নয়, জবরদস্তিমূলক তা এতে দেয়া হয়েছে তার মুখ গহ্বরে। হাত দুটো বোধ হয় শক্তি প্রয়োগে ভেঙে দেয়া হয়েছে। গায়ে কোনো কাপড়ের অস্তিত্ব নেই। গাছের নিচে অনাদরে পড়ে রয়েছে শুকনো মরিচের গুঁড়া আর লবণ। মাসুদের মেলে রাখা বড় বড় ফ্যাকাশে চোখ দুটোতে ভয়ের আভাস স্পষ্ট। মৃত্যুর পূর্ব মুহূর্তে যেন পৃথিবীর সবচাইতে ভয়ানক কিছুর দর্শন করেছে ওই চোখ জোড়া। মাসুদের এমন ভয়ানক রূপ দেখে কেউ আর কথা বলার অবস্থায় রইল না। ভয়ে যেন তাদের কলিজা শুকিয়ে উঠল। কিন্তু সুবহান নির্বিকার। সে এখনো ঠায় দৃষ্টি মেলে তাকিয়ে রয়েছে মাসুদের পানে। কয়েক মুহূর্ত এভাবে গড়াতেই এগিয়ে এলো সারফরাজ। সারফরাজের পায়ের শব্দ শ্রবণ ইন্দ্রিয়ে প্রবেশ করতেই মাথা নিচু করলেন সুবহান। নিজের ধেয়ে আসা কান্নার গলাধকরণ করে চোখ তুলে সারফরাজের পানে দৃষ্টি নিবদ্ধ করলেন। এরপর শুধালেন, চামড়াটাও তুলে নিলি? প্রশস্ত হাসল সারফরাজ। ভয়ানক ঠেকল সেই হাসি। চোখ দুটো কেমন নির্দয়। এইটুকুন ছেলের নিঃশ্বাসটাও যেন বিষাক্ত। সুবহানের সামনে এগিয়ে এসে ভারী শীতল গলায় সারফরাজ বলল, চামড়ার নিচে প্রচুর যন্ত্রণা দাদাজান। সেই যন্ত্রণায় মাসুদ ভাই ভুলে সিংহের খাঁচায় ঢুকে গেছিল। কি করে ছাড়ি বলুন? বারবার বোঝানোর পর ও যদি কেউ অবুঝের মতো আচরণ করে তাহলে আমার আর কি করার? আর কথা বাড়ালেন না সুবহান। নিজের চোখের সাহায্যে মনের ক্রোধ নিভৃতে জানালেন সারফরাজকে। তা দেখে সারফরাজ স্মিত হাসল। এসব চোখ রাঙানি সে গায়ে মাখে না। সে কোনো ভুল করেনি। নিজের আমানত রক্ষায় প্রয়োজনে এর চাইতেও ভয়ানক হয়ে উঠবে সে। এজন্য যদি মানুষের খাতা থেকে তার নাম বদলে পশুর খাতায় যায় তবে যাক না। ক্ষতি কোথায়? রূপকথার ফর্সা কোমল গালটা কুচকুচে কালো জখমে ছেয়ে আছে। সকাল থেকেই ভয়ে সিটিয়ে আছে মেয়েটা। সেই যে সারফরাজকে খামচে ধরে আছে কোনোভাবেই ছাড়ছে না। থেকেই কালের টনটনে ব্যথায় কেঁদে উঠছে। কোনোভাবেই আজ রূপকথাকে সামলাতে পারছে না সারফরাজ। মনে মনে সারফরাজ ভেবে নিয়েছে এখানে সে আর রূপকথাকে রাখবে না। কিন্তু এখানে না রাখলেও কার কাছে রাখবে? নিজের চেনা জানা পরিচিত সেরকম কেউ নেই যার কাছে নিশ্চিন্তে রূপকথাকে রেখে স্বস্তির শ্বাস ফেলতে পারবে সারফরাজ। এই মুহূর্তে সারফরাজের মনে হচ্ছে এই মেয়েটাকে না বাঁচালেই বুঝি ভালো হতো। বাবা মায়ের সাথে সেও আকাশে চলে যেত। কোনো ঝামেলা রইত না। হঠাৎই সারফরাজ খেয়াল করল মেয়েটির শরীরের উত্তাপ অস্বাভাবিক। এবার যেন আরেকটু বিপাকে পড়ল সে। সাংঘাতিক জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। এত ঝামেলা কিভাবে সামাল দেবে সারফরাজ? এধারে নিজের ঘরের রকিং চেয়ারের সমানে দুলে চলেছে সুবহান। কিছুই যেন তার মন মতো হচ্ছে না। সারফরাজকে নিয়ে তিনি যা যা ভেবে রেখেছেন সব কেমন গুলিয়ে যাচ্ছে। ওই ক্যাপ্টেন এর পরিবার তাকে একদম নিঃশেষ করে দিয়ে গেছে। এদিকে সারফরাজ আজ চরম ধৃষ্টতার পরীক্ষা দিয়েছে। হাতের মুঠো থেকে সহসাই যেন এই সারফরাজ বেরিয়ে পড়তে চাইছে। কিন্তু সুবহান গমে কিছুতেই হতে দিতে পারেন না। সারফরাজহীন তার সাম্রাজ্যের প্রতিটা ইট খসে খসে পড়বে। যে কোনো মূল্যে সারফরাজকে তার পক্ষে চাই। কিন্তু বাচ্চা মেয়েটির হঠাৎ অবতার সবকিছু এলোমেলো করে দিচ্ছে। মুহূর্তেই রূপকথার উপর চরম আক্রোশ জন্মালো সুবহান গমের। মেয়েটির উপর প্রবল জেদ আর ঘৃণা ফুটে ডেকে উঠলেন পশুতুল্য নির্দয় কাবির নামের ট্রাক ড্রাইভারকে। পশুর হৃদয়ে সামান্য দয়া মার উপস্থিতি থাকলেও কাবিরের মধ্যে তার রেশ মাত্র নেই। হাজার কাকুতি মিনতি করেও ক্ষমাভিক্ষে পাওয়া যায় না এই কাবিরের থেকে। অবশ্য এর ক্রেডিট সবটাই সুবহানের। একদম ছোট বেলায় ধরে এনে মানুষ খুনের দায়িত্ব দিয়েছিলেন এই ছেলেকে তিনি। খুন খারাপির মধ্যে থাকতে থাকতে পাষাণে পরিণত হয়েছে এই ছেলে। মানুষকে নৃশংস মৃত্যু দিতে বেশ পছন্দ করে কাবির। এক প্রকার মদের নেশার মতো খুনের নেশায় আসক্ত সে। এদিকে দাদাজান এর ডাক পেয়ে দৌড়ে এলো ৩০ বছরের তাগড়া যুবক কবির। সবেই খেতে বসেছিল বোধ হয়। হাতের আঙুলে ভাত লেগে আছে। কাবির মাথা নত করে বুকে হাত ভাঁজ করে বলল,
বলুন দাদাজান। কাবিরের হিংস্র চেহারার পানে একবার নজর বুলালো সুবহান। এরপর তেজি কণ্ঠে ঠোঁট চেপে চেপে ক্রোধ সংবরণ করতে না পেরে আদেশ করলেন, ওই বাচ্চাটাকে কেটে টুকরো টুকরো করে কর্ণফুলী নদীতে ফেলে দিয়ে আয়, এবং সেটা আজ রাতেই। সুবহানের কথা শুনে কেঁপে উঠল কাবির। মাথা সামান্য উঁচু করে ভয়ার্ত কণ্ঠে বলল, কিন্তু দাদাজান সারফরাজ। কাবিরকে কথা শেষ করতে দিলেন না সুবহান। তার আগেই গলায় খানিক কাঠিন্য ঢেলে বললেন, নিজের চালা প্যালা দিয়ে ওকে শক্ত করে ধরে রাখবি। ওই বাচ্চা ওর রক্তের কেউ নয়। আবেগে গা ভাসিয়ে এমন বাহাদুরি দেখাচ্ছে। বাচ্চা মরে গেলে দেখবি আবার স্বাভাবিক হয়ে আমার গোলাম হয়ে রয়েছে। আর তাল যদি না পারিস তাহলে ওকে সহশেষ করে দে। কাবির যেন ভুল শুনল। সুবহান গম সারফরাজকে শেষ করে দিতে বলছে, এটা তার বিশ্বাস হলো না। এই হাবেলিতে 100 জনের উপর ছেলে পেলে আছে। তাদের মধ্যে সবার চাইতে সারফরাজকেই সুবহান সমীহ করে বেশি। শুধু কি তাই, নিজের নাতির মতো করেই মানুষ করছেন এই সারফরাজকে। হাবেলিতে কেউ সুবহান গমের চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে না। অথচ সারফরাজ নিজের অধিকার আদায় করেন না এই চোখে চোখ রেখে। সারফরাজ ইচ্ছে পোষণ করা মাত্রই সুবহান তাকে বিশেষ সুবিধা সহ লেখাপড়ার সুযোগও দিয়েছেন। এই হাবেলিতে একমাত্র সারফরাজই কলেজের গণ্ডিতে পা রাখতে পেরেছে। অথচ সারফরাজের থেকে কম বয়সী ছেলে এখানে লেখাপড়া ফেলে চুরি ছিনতাই মশগুল হয়ে আছে। সুবহান গম তার খবরও রাখেন না। আজকে সেই আদরের সারফরাজকে শেষ করার হুকুম সুবহান গম নিজে দিচ্ছে, কথাটা যেন স্বপ্নের মতো ঠেকল কাবিরের কাছে। কিন্তু কথা খানা তার মনে ধরল। সারফরাজ তার 2 চোখের শত্রু। মোটেও সহ্য হয় না এই ছেলেকে তার। এত দিন বাদে যেহেতু এমন সুবর্ণ সুযোগ এসেছে, কাবির কিছুতেই তা হাতছাড়া করবে না। ওই মেয়েকে শেষ করার আগে সারফরাজকে শেষ করবে সে। তারপর পিষে মারবে ওই ছোট বাচ্চাকে। মনে নানাবিধ ভাবনা ভেবে কাবির প্রত্যুত্তর করল, কথাটা ভেবে বলছেন তো দাদাজান। চেয়ারে হেলান দিয়ে চোখ বুজে কপাল কুঁচকালেন সুবহান। এরপর রয়ে শয়ে গম্ভীর গলায় বললেন, এক কথা একবার বলতেই পছন্দ করি আমি কাবির। নিঃস্বার্থে আদর দিয়ে যেমন মাথায় তুলেছি তেমনি মাথা থেকে পায়ে পিষতেও সময় নেব না। তুই তোর কাজে যা, বাকিটা আমি দেখে নেব। কাবির সম্মতি জানিয়ে প্রস্থান করতে নিলেই সুবহান ধীর গলায় সতর্ক বাণী ছুড়ল, বড় রামদাটা ভালো করে ধার দিয়ে নিস। একবার ফসকে গেলে কিন্তু তোর মৃত্যু অনিবার্য। সুবহানের কথায় ফিক করে হেসে দিল কাবির। খুবই বিশ্রী ভয়ানক সেই হাসি। কিছুক্ষণ হেসে সেই হাসি থামিয়ে কাবির বলল, এই হাত থেকে আজ পর্যন্ত কেউ ফসকাতে পেরেছে দাদাজান? 17 বছর ধরে চলছে এই হাতের নির্দয়তা। জীবনে প্রথম খুন কবে করেছিলাম জানেন? সুবহান উৎসুক হয়ে কাবিরের মাধুর্যহীন চেহারার পানে তাকিয়ে রইল। শুকিয়ে ওঠা আঙুলের ভাত চাটতে চাটতে কাবির বলল, 7 বছর বয়সে দাদাজান। মানুষটার অপরাধ ছিল নগণ্য, কিন্তু আমার ক্রোধ ছিল অসামান্য। মৃত্যুর আগে অমন বাপের বয়সী মানুষটা বড় বড় চোখ করে আমাকে দেখছিল। তার যেন বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল এমন হাঁটুর বয়সী ছেলে তাকে নরক যন্ত্রণা তুল্য মৃত্যু দিচ্ছে। মৃত্যুর আগে আমাকে অভিশাপ দিয়ে বলেছিল রাস্তার কুকুরের মতো মরণ হবে আমার। ওই অভিশাপ আমি খঞ্জাব দাদাজান। এই কাবির কারো হাতে নিজেকে শেষ হতে দেখতে পারে না। দরকার পড়লে নিজের জান নিজেই কোরবান দেব দাদাজান। তবুও অন্যের হাতে নিজের জীবন কিছুতেই তুলে দেব না। কথাগুলো বলতে বলতে কাবিরের চোখ জ্বলে উঠল। সুবহান দেখলেন ভয়ানক চোখ জোড়াতে কেমন অদ্ভুত দুটি রাক্ষসের মতো চোখ দুটো দেখলেই কলিজা কেঁপে উঠে। সেই চকচকে চোখের পানে তাকিয়ে সুবহান মনে মনে ভাবলেন, তোকেও আমি নরক যন্ত্রণা দিয়ে মৃত্যু দেব শুয়োর। সারফরাজের মৃত্যুর পর তুই যে আমার জম হয়ে ফিরে আসবি তা আমি ভালোই জানি। মাসুদের লাশ দাফন হলো দুপুরের পরপর। কোনো ইমাম এলো না সেই লাশ দাফনে। এলো না বললে ভুল হবে। আনা হয়নি। শেষ গোসলটাও সেভাবে দেয়া হলো না।
কোনো মতে গাছ থেকে নামিয়ে সাদা থানে ভরে মাটি চাপা দেয়া হলো। সুভানগঙের হাভেলিতে আজ কোনো রান্না বান্না হলো না। রূপকথার জন্য বাইরে থেকে খাবার কিনে এনে খাইয়ে দিল সরফরাজ। জ্বরের মাত্রা ব্যাপক। মেয়েটি সেরকম কিছুই খেল না। চোখ বুজে ঘাট ছেড়ে দিয়ে সরফরাজের গলা জড়িয়ে কাঁধে মাথা দিয়ে রাখল। মেয়েটির এহেন অসহায় অবস্থায় মন ভার হল সরফরাজের। সন্ধ্যার আগ মুহূর্তে আকাশ জুড়ে বিদ্যুতের খেলা চলল। সেই সাথে এলোমেলো দমকা হাওয়া। বিদ্যুতের ঝিলিক বিকট শব্দের উৎপত্তি করছে থেকে থেকে। মাগরিবের আজানের পরপর ঘুমের ঘোরে ঢলে পড়ল রূপকথা। সরফরাজ তাকে বিছানায় শুয়ে একটা কাঁথা গায়ে দিয়ে খাটের কাছ ঘেঁষে মেঝেতে বসে রইল। বাহিরে অঝোর বৃষ্টি ঝরছে। বৃষ্টির দমকে মনে হচ্ছে রাতভর ঝরবে। সারাদিন সুভানকে দেখা যায়নি। হয়তো ভাগ্নের মৃত্যু শোক পালন করছে একাকী। বজ্রপাতের কাছে টিকতে না পেরে ইলেকট্রিসিটি বিদায় নিল। সরফরাজ একাকী অন্ধকার ঘরে নিজ চিন্তায় ডুব দিল। মাসুদের প্রতি সুভানের ভালোবাসা ছিল অতুলনীয়। ভাগ্নের মৃত্যু যে এমনি এমনি সুভান মানবে না তা সরফরাজ জানে। সুভান অবশ্যই তাকে পাল্টায় আঘাত করবে। কিন্তু আঘাতটা কি? সরফরাজের ভাবনার ব্যাঘাত ঘটল দরজায় কড়া নাড়ার শব্দে। সজাগ কানে বিছানার নিচ থেকে নিঃশব্দে ভারী এক রড নিয়ে কোমরের পেছনে লুকালো সরফরাজ। এরপর লম্বা লম্বা পা ফেলে দরজা খুলে চৌকাঠে হাতের ভর দিয়ে দাঁড়ালো। সামনে সরফরাজের বিশ্বস্ত সিদ্দিক দাঁড়ানো। তার চোখে মুখে ভয়। সিদ্দিকের মুখের ভয়ে কৃত্রিম নাকি সত্যি যাচাই করল না সরফরাজ। সিদ্দিকের চোখে চোখ রেখে মাথা ঝাঁকিয়ে শুধালো, কি চাই? সিদ্দিক কিছুক্ষণ আমতা আমতা করে বলল, দাদাজান তোরে দাবা খেলার লাইগা ডাকে। সিদ্দিকের কথায় কপাল কুচকালো সরফরাজ। এরপর ঘরে ঢুকে তালা চাবি এনে রূপকথার ঘর আটকে দিয়ে সিদ্দিককে শুধালো, কোথায় উনি? সিদ্দিক বাইরের বড় উঠান নির্দেশ করে বলল, ওইখানে। সরফরাজের কাছে কেমন খটকা লাগলো। এমন ঝড় বৃষ্টিতে সুভান তাকে দাবা খেলার জন্য বাইরে কেন ডাকবে? হয়তো ভাগ্নের মৃত্যুতে উন্মাদ হয়ে উঠেছে এজন্য। সিদ্দিকের পিছু পিছু হাঁটতে লাগলো সরফরাজ। কিন্তু পা দুটো কেমন অসাড় লাগছে। শরীরও শক্তিহীন। সদর দরজা দিয়ে বের হতেই কাবির অমায়িক হেসে সরফরাজের সামনে দাঁড়ালো। সেই হাসিতে নজর বুলাতেই চোখ টিপল কাবির। মুহূর্তেই 10-12 জন ছেলে এসে ঘিরে ফেলল সরফরাজকে। কোন কিছু বুঝে উঠবার আগেই টেনে হিচড়ে নিয়ে গেল বাইরের বাবলা গাছের নিকট। ছোটার জন্য ছটফট করল সরফরাজ। কিন্তু কাবির ক্রুর হাসল। হাতে থাকা রামদা দিয়ে গাল চুলকাতে চুলকাতে বলল, চিতা বাঘের থাবা থেকে কখনো শিকারি পালাতে দেখেছিস? সরফরাজ বুঝল কঠিন ষড়যন্ত্রে ফেঁসে গিয়েছে সে। আর একটু সতর্ক হওয়া উচিত ছিল তার। নিজের ভয়ানক পরিণতিতে ক্রোধে চোয়াল শক্ত হল সরফরাজের। রক্তবর্ণ ভয়ানক চক্ষু নিয়ে সিদ্দিকের পানে একবার তাকালো সরফরাজ। সিদ্দিক মুহূর্তেই দৃষ্টি নামিয়ে নিল। কাবির আর সময় অপচয় করতে চাইল না। দাবার চালের মতো সরফরাজ কখন কি খেলা দেখাবে কে জানে। তাই ছেলেদের কঠিন স্বরে হুঁশিয়ারি করল, শালাকে আরো শক্ত করে চেপে ধর। ওর গরম রক্তে গোসল করব আমি। কথাটি বলেই কাবির দাউচাল। সরফরাজের চোখে মুখে মৃত্যু ভয় দেখা গেল না। বিদ্যুতের আলোক তরঙ্গে তার ভয়ানক চোখ জোড়া আরো অদ্ভুত ভয়ানক দেখালো। কাবির এমন রূপে তাচ্ছিল্য হেসে বলল, মা, বীর ছাওয়াল মরণ দেইখা ডর লাগে না তোর? সরফরাজ নির্লিপ্ততা তাকিয়ে কাবিরের উচ্ছ্বাস দেখল। কবির পুনরায় দাঁত কেলিয়ে নাটকীয় স্বরে বলে উঠল, তোকে আজ বড্ড নিরুপায় লাগছে। আমার বেশ মায়া হচ্ছে তোর জন্য। তোকে আমি 2 মিনিট সময় দেব দৌড়ে পালানোর। যদি বাঁচতে পারিস তবে তুই উইনার। তুই বাঁচলে আমি নিজে আমার জান তুলে দেব তোর হাতে। আর যদি আমার হাতে ধরা পড়িস তাহলে তোর মুন্ডু থাকবে আমার পায়ের নিচে। রাজি? কাবিরের প্রশ্নে মাথা ঝাঁকালো সরফরাজ। তা দেখে কাবির হাততালি দিয়ে বলে উঠল, তার আগে একটু খাতির করব তোকে।
কথাটি বলেই পাশের এক ছেলের থেকে একটা হকি নিয়ে সারফরাজের পায়ে হেলোপাতাড়ি আঘাত করল। কাবিরের আঘাতে সামান্য আউট পর্যন্ত করল না সারফরাজ। এটা দেখে কাবির আরো ক্ষিপ্ত হল। যতক্ষণ সারফরাজ মাটিতে হাঁটু মুড়ে না বসল ততক্ষণ পেটাল। ব্যথায় সইতে না পেরে কাদা মাটিতে নুয়ে পড়ল সারফরাজ। এবার কাবিরের ঠোঁটে হাসি ফুটল। সে তার ছেলেদের উদ্দেশ্যে গলা উঁচু করে বলল, ওর হাত ছেড়ে দে। মরার আগে একটু লুকচুপি খেলবো ওর সাথে। কবিরের নির্দেশে সারফরাজের হাত ছেড়ে দিল ছেলেগুলো। হাত ছাড়া পেতেই ধীরে ধীরে উঠে দাঁড়ালো সারফরাজ। এরপর খুঁড়িয়ে খুঁড়িয়ে দৌড়াতে লাগলো। এটা দেখে হো হো করে হেসে উঠল কাবির। কিন্তু কাবিরের দৃষ্টি সীমা থেকে না পালিয়ে মুহূর্তেই ধেয়ে আসলো সারফরাজ। পায়ের আঘাত ভুলে পিঠের পেছনে থেকে লুকিয়ে রাখা রড বের করে ঝাঁপিয়ে পড়ল সকলের উপর। সারফরাজের আকস্মিক আক্রমণে দিশেহারা হলো সবাই। তারা পাল্টা আক্রমণ করতে চাইল, কিন্তু দ্রুত সারফরাজের সাথে পেরে উঠল না। মুহূর্তেই সারফরাজের শরীর জুড়ে যেন অসুরের শক্তি ভর করল। সারফরাজের হাতের মার খেয়ে চিৎকার করে উঠল ছেলেগুলো। বৃষ্টির ঝুমঝুম ধারা উপেক্ষা করে সেই চিৎকার হাভেলির ভেতর পৌঁছালো না। ধারালো রডের বাড়ি কার কোথায় গিয়ে লাগলো সারফরাজ তা খেয়াল করল না। কাবির দ্বিগুণ হিংস্র হয়ে দাঁত মুখ খিচে দাঁড়িয়ে দৌড়ে এলো, কিন্তু সারফরাজের সামনে টিকতে পারল না। গায়ের পোচ লেগে সারফরাজের হাতের তালু হা হয়ে গেল। কোনো ভ্রুক্ষেপ করল না সারফরাজ। এক ঝটকায় সেই দা কাবিরের থেকে টেনে নিয়ে কোনো কিছু বাছবিচার না করে কোপ বসালো কাবিরের ধরে। ধারালো দায়ের কোপে ধর থেকে নিমিষেই খসে পড়ল মাথা। ধীরে ধীরে নিজের জ্ঞান খুঁয়ে ফেলল সারফরাজ। মাথায় যেন খুনের নেশা চাপল। কাবিরের চাইতে হাজার গুণ নির্দয় হয়ে প্রত্যেকটা ছেলেকে পিয়ে আগাছার মতো মাটিতে ফেলে দিল সারফরাজ। এতগুলো মানুষের রক্ত সুভান গঙের হাভেলির উঠোন রাঙিয়ে তুলল। চারপাশে আরেকবার নজর বুলিয়ে অদূরে দাঁড়ানো ভীত সিদ্দিককে নজরে পড়ল। ক্লান্ত শরীরের দায়ে ভর দিয়ে এলোমেলো পায়ে সিদ্দিকের সামনে এসে দাঁড়ালো সারফরাজ। এরপর ঠান্ডা গলায় শুধালো, এত বড় প্রতারণা কিভাবে করলি সিদ্দিক? ভয়ে হাউমাউ করে কেঁদে ফেলল সিদ্দিক। হুড়মুড়িয়ে সারফরাজের পায়ে পরে ডুকরে কেঁদে বলে উঠল, মাফ কইরা দে বন্ধু, ভুল কইরা ফালাইছি। সিদ্দিকের কান্নায় হো হো করে উন্মাদের ন্যায় হাসল সারফরাজ। এরপর বলল, তোর বেইমানিতে কতগুলো মানুষের প্রাণ গেল দেখ। তোকে মাফ করলে আমার যে ঘোর পাপ হবে সিদ্দিক, তার চেয়ে ভালো তুই মৃত্যুর জন্য তৈরি হ। নিজের প্রাণের শঙ্কায় কেঁদে সারফরাজের পায়ে মাথা নোয়ালো সিদ্দিক। কিন্তু সামান্য হৃদয়ে টলল না সারফরাজের। সিদ্দিকের কান্না আগুন জ্বালিয়ে দিল সারফরাজের শরীরে। সিদ্দিককে লাথি দিয়ে দূরে ফেলে সারফরাজ হিংস্র কণ্ঠে বলে উঠল, কলেমা পড় সিদ্দিক। ওরা আল্লাহর নাম মুখে নেবার সময় পায়নি। তুই আমার বন্ধু, সেই দায় ভার থেকে তোকে এইটুকু ক্ষমা আমি করতেই পারি। কঠিন মৃত্যু দেব না তোকে আমি। এত দ্রুত মারব তোকে তুই নিজেও জানবি না যে দুনিয়া থেকে তোর বিদায় হয়েছে। মুষলধারে যেই ভারী বর্ষণ হচ্ছিল তা ধীরে ধীরে কমে এলো, কিন্তু বিদ্যুৎ চমকানো থামল না। এখনো থেকে থেকে আকাশ গুড়গুড় শব্দে ডেকে উঠছে। দূর হতে দলবাঁধা কুকুরের ঘেউ ঘেউ কর্কশ স্বর ভেসে আসছে ক্ষীণভাবে। সবকিছু কেমন ভুতুড়ে গা ছমছমে। বৃষ্টির আভাস পেলেই আজকাল ইলেকট্রিসিটি দৌড়ে পালায়। চারিধারে কোথাও এক ফোঁটা আলোর অস্তিত্ব নেই। এক হাত কাছের জিনিসও ভালো মতো দেখা যাচ্ছে না। বিদ্যুতের চমকে সিদ্দিকের এলোমেলো দৌড়ে পালানো দেখে উন্মাদের ন্যায় হেসে উঠল সারফরাজ। পারেনি সে তার বেঈমান বিশ্বাসঘাতক বন্ধুকে মারতে। বিবেক যেন কোথাও একটা বাধা দিয়ে ধিক্কার দিয়ে বলে উঠল, একদিনের জন্য হলেও ও তোর সুখের সঙ্গী ছিল, কিভাবে মারবি ওকে? বৃষ্টির জলের সাথে সিদ্দিকের পদযুগলের সংঘর্ষে এতক্ষণ ধরে যেই ছোপছোপ আওয়াজ কানে লাগছিল তা এখন আর শোনা যাচ্ছে না। হয়তো প্রাণের ভয়ে দিদ্দিক সুবহানের হাভেলির ত্রিসীমানা থেকে বহু দূরে পালিয়ে গেছে। সিদ্দিকের যাবার পথের পানে তাকিয়ে তাচ্ছিল্য হেসে ধপ করে উঠোনে বসে গেল সারফরাজ।
শরীর জুড়ে রক্তের গন্ধ। যেই ভয়াবহ অপরাধ দেহে এক বিন্দু প্রাণ থাকতে করতে চায়নি তাই যেন করতে হলো। মাসুদকে দিয়েই যেন নির্দয় ভাবে মানুষের প্রাণ কেড়ে নেবার হাতেখড়ি হলো। এখন কেমন যেন হাত দুখানা নিষ্পিস করছে। আরো আরো রক্ত ছুঁতে চাইছে হাত দুটো। মানুষের প্রাণ কেড়ে নেবার নেশা বুঝি এতটাই প্রকট। এই নেশা কি করে দামাবো আমি? হাতের দাঁতটাকে শক্ত করে ধরে তাতে ভর দিয়ে উঠে দাঁড়ালো সারফরাজ। বিদ্যুতের ঝলকে কাবিরের অনাদরে পড়ে থাকা দেহহীন মুন্ডু চুলের ছুটি ধরে হাতে তুলে নিল। এরপর ধীরে ধীরে ক্লান্ত শরীরে হাঁটতে লাগলো হাবেলি অভিমুখে। হাবেলির মোজাইক করা মেঝেতে খসে খসে রামদা টেনে নিয়ে যাচ্ছে সারফরাজ। পাথর আর লোহার ঘর্ষণে ভয়ানক স্ফুলিঙ্গের উৎপন্ন হচ্ছে। আর কেমন গা শিউরে উঠা শব্দ। এলোমেলো বাতাসের দাপটে হাবেলির কাঠের দরজা জানালা চৌকাঠে বাড়ি খেয়ে ক্যাচ ক্যাচ শব্দ তুলেছে। সুবহানগঞ্জের কক্ষের দরজার ফাঁক গলিয়ে অল্প হলদেটে মোমের শিখা দেখা যাচ্ছে। সেই শিখা অনুসরণ করে হেঁটে চলল সারফরাজ। কয়েক সেকেন্ডের ব্যবধানে সুবহান এর দরজার সামনে এসে থামল সারফরাজ। এরপর দায়ের মাথা দিয়ে অল্প ধাক্কা দিয়ে খুলল দরজা। কক্ষের এক কোণে নিজে নিজেই দাবার গুটি সাজিয়ে খেলায় মজেছেন সুবহান। কিন্তু চোখে মুখে কোনো আনন্দের আভাস নেই। কিন্তু কেন? দরজায় অল্প শব্দ হতেই দাবার বোর্ড ছেড়ে দরজায় দৃষ্টিপাত সুবহান। দরজায় সারফরাজ দাঁড়িয়ে। সদ্য রক্ত স্নানে শরীর ভিজিয়েছে সে। সুবহান তপ্ত শ্বাস ফেলে উঠে দাঁড়ালো। এরপর চেয়ার ছেড়ে বেরিয়ে এলো। কাবিরের মুন্ডু থেকে চুয়ে চুয়ে রক্ত ঝরে সুবহান এর ঘর ভাসিয়ে দিচ্ছে। সুবহান যেন পূর্ব থেকেই কাবিরের পরিণতি জানতেন। তাই তেমন কোনো প্রতিক্রিয়া দেখালেন না। সারফরাজ দায়ার মুন্ডু নিয়ে সুবহানের সাজিয়ে রাখা দাবার টেবিলে রাখল। এরপর চেয়ারে গায়ে এলিয়ে বসে ক্লান্ত স্বরে বলে উঠল, খুব ক্লান্ত লাগছে দাদাজান। 9 জন মানুষের ধর কাটা 4টি খানি ব্যাপার নয়। সুবহান গ্লাসে করে এক গ্লাস জল সারফরাজের সামনে রেখে গম্ভীর গলায় বললেন, রক্তের পিপাসা কেমন সারফরাজ? ঢকঢক করে পুরো জল এক নিঃশ্বাসে খেয়ে টেবিলে ভর দিয়ে ফ্যাসফ্যাসে কণ্ঠে সারফরাজ বলল, পিপাসা এখনো মিটেনি দাদাজান। আরো রক্ত মাখাতে ইচ্ছে করছে। সারফরাজের কেটে যাওয়া হাত থেকে এখনো রক্তের ধারা ঝরছে। গভীর ক্ষত সেই হাতে। কপালের কাছেও বেশ খানিক কেটে গিয়েছে। পা দুটো রক্তাক্ত জখমে ভর্তি। মোমের ক্ষীণ আলোয় সারফরাজকে একবার খুঁটিয়ে দেখে সারফরাজের সামনের চেয়ারে বসলেন সুবহান। এরপর একটা কয়েন এগিয়ে বললেন, হেড অর টেইল? সারফরাজ বাঁকা হেসে বলল, টেইল। টচে হেড উঠল। সুবহানের বাঁকা গোফ হাসির রেখায় আরেকটু বাঁকা হলো। সাদা গুটি নিজের ঘরে সাজাতে সাজাতে ঠান্ডা ভয়ানক গলায় বলে উঠলেন, দাবায় সাদা গুটির জয় নিশ্চিত তা জানিস তো নাকি? কালো গুটি নিয়ে মন্ত্রী ঘোড়া আর নৌকা সাজাতে সাজাতে সারফরাজ বলল, হয় আপনি মারবেন নয়তো আমি। প্রাণ কিন্তু একটাই যাবে দাদাজান। সুবহান প্রশস্ত হাসলেন। বদ্ধ ঘরের প্রতিটি দেয়ালে বাড়ি খেল সেই হাসি। কিন্তু নির্বিকার সারফরাজ। এরপর হাসি থামিয়ে সুবহান প্রথম চাল চাললেন। ধীরে ধীরে সামনে এগুতে থাকল 2 জনের গুটি। দুজনের চোখেই দুজনকে শেষ করার আকাঙ্ক্ষা। এক পর্যায়ে সারফরাজের সৈন্য খেয়ে ফেললেন সুবহান। এতে যেন সুবহানের দম্ভ আরেকটু বাড়ল। হুঁশিয়ারি দিয়ে সারফরাজের উদ্দেশ্যে বললেন, কেন বেঘরে প্রাণ হারাতে চাইছিস? প্রত্যুত্তর করল না সারফরাজ। রক্তাক্ত হাতে নিজের গুটি পাশ কাটিয়ে খেলায় মনোযোগ দিল। এক পর্যায়ে নিজের ঘোড়া দিয়ে সুবহানের একটা গুটি খেয়ে আরেকটা গুটির দিকে অগ্রসর হল সারফরাজ। সুবহান যখন নিজেকে বাঁচানোর চিন্তায় মগ্ন তখন সারফরাজ শীতল গলায় বলে উঠল, আমার মাকে কোথায় রেখেছেন দাদাজান? সারফরাজের প্রশ্নে থেমে গেল সুবহানের হাত। মস্তিষ্ক হলো বিক্ষিপ্ত। গুলিয়ে উঠল সবকিছু। কিন্তু সারফরাজ খেলা থামাতে কঠিন হুঁশিয়ারি দিল। এলোমেলো হাতে একটা গুটি ছেলে সুবহান বলল, কে তোর মা? নিজের নৌকা দিয়ে সুবহানের আরেকটি গুটি টার্গেট করে সারফরাজ বলল, আপনি জানতেন আমি আপনার নাতি তাই না দাদাজান?
সব জেনে শুনেও কেন এই অভিনয়? সারফরাজের হাত থেকে যেন আজ নিস্তার নেই সুবহানের। তবুও নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করলেন সুবহান। সুবহানের চোখের পানে তাকিয়ে সারফরাজ গুনগুনিয়ে গেয়ে উঠল, চোখ যে মনের কথা বলে। সুবহান নাকের পাটা ফুলিয়ে ভারী গলায় বলল, এমন কঠিন মুহূর্তে তোর গান গাইতে ইচ্ছে হচ্ছে? খিলখিলিয়ে হাসল সারফরাজ সুবহানের এহেন প্রশ্নে। এরপর খেলায় মনোযোগী হয়ে শুধালো, নিজের নাতিকে খুন করবার জন্য দলের সবচেয়ে নির্দয় মানুষকে পাঠালেন, বয়সে যে কিনা আপনার নাতির দ্বিগুণ। যদি সত্যি কিছু হয়ে যেত তখন মেয়ের সামনে মুখ দেখাতেন কি করে নানাজান? সারফরাজের নানা জান সম্বোধনে সুবহানের পুরো চোখ মুখ অগ্নিবর্ণ ধারণ করল। হিতাহিত জ্ঞান হারিয়ে সুবহান চিৎকার করে উঠল, তোর ওই মুখে আমাকে নানা জান বলে সম্বোধন করবি না সারফরাজ। আমি তোর নানা নই। না, আমার কোনো মেয়ে ছিল না আছে। সারফরাজ অমায়িক হাসল। সেই হাসিতে বুকে জমানো কষ্ট ফুটে উঠল। নিজের রক্তাক্ত হাতে সুবহানের হাত চেপে ধরে সারফরাজ ব্যথিত স্বরে বলল, মেয়ে পালিয়ে বিয়ে করেছে বলে এত ঘৃণা? ভালোবাসা কি মহাপাপ নানাজান? হাতের ঝটকায় সারফরাজের হাত ছাড়িয়ে সুবহান বলে উঠল, ভালোবাসা পাপ নয়, কিন্তু মাঝে মধ্যে পাপের চাইতেও বেশি। তোর মা নিজের ভালোবাসা খুঁজতে গিয়ে বাকি সবার ভালোবাসা পায়ে পিষে হত্যা করেছে। সমাজের মানুষের সামনে আমাকে করেছে অপমান অপদস্থ। বিয়ের আসর ছেড়ে পালিয়ে গিয়ে তোর বাবার হাত ধরেছে। তোর নানি একমাত্র মেয়ের দেয়া আঘাত, সমাজের মানুষের কটু কথা আর বর যাত্রীর করা অপমান সইতে না পেরে হাট এটাকে মারা গেছে। এতেই কি শেষ? তোর বাবা আমার একমাত্র ছেলেকে সীমান্তে ক্রস ফায়ারে মেরেছে। আমাকে সব দিক থেকে করেছে নিঃস্ব আর অসুখী। এরপরেও ওই মেয়ের জন্য বুকে দরদ থাকবার কথা। সুবহানের পাল্টা প্রশ্ন শুনে কিছুক্ষণ নিশ্চুপ বসে থেকে নিজের দমিয়ে রাখা ব্যথা গিলে খেয়ে সারফরাজ কম্পিত কণ্ঠে বলে উঠল, এজন্য আমার বাবাকেও আপনি নৃশংসভাবে হত্যা করেছেন নানাজান। লেফটেন্যান্ট কর্নেল সাদাফ শাহজাইনের টুকরো টুকরো লাশ আপনি আপনার মেয়েকেই বাক্সে করে উপহার পাঠালেন। কোন স্ত্রী নিজের স্বামীর এমন নৃশংস অবস্থা সইতে পারেন নানাজান? সুবহান কোনো উত্তর খুঁজে পেলেন না। সারফরাজ শুকনো হাসল। এরপর বলল, মামা অস্ত্র পাচারের সাথে জড়িত ছিল। আমার বাবা দেশের একজন সেবক। দেশ রক্ষায় সে তার ডিউটি পালন করেছে মাত্র। জেনে বুঝে কেন নিজের মেয়েকে বিধবা করলেন? ধরেই নিলাম আমার বাবা মা দুজনেই অপরাধী। কিন্তু আমার কি অপরাধ ছিল নানাজান? আমাকে এতিম করলেন কেন? সুবহান কঠিন মুখশ্রী করে সারফরাজের পানে অনিমেষ তাকিয়ে রইলেন। জীবনে আজ প্রথম ছেলেটাকে বিধ্বস্ত ঠেকল সুবহানের কাছে। নিজের মন্ত্রীর গুটি ছেলে সুবহান উত্তর করলেন, তোর মাকে আমি সত্যি ধরে আনিনি, আর আনলে মোটেও বাঁচিয়ে রাখতাম না। সুবহানের উত্তরে চোখের জল ছেড়ে দিল সারফরাজ। এরপর ভাঙা অস্ফুট স্বরে বলল, আপনার মেয়ে হারিয়ে গেছে নানাজান। 9টি বছর ধরে তাকে খুঁজে চলেছি আমি, কিন্তু বিশ্বাস করুন কোথাও পাইনি। যেই বয়সে বাবা মায়ের বুকে ঘুমানোর কথা আমার, সেই বয়সে তাদের হারিয়ে এতিম আমি। আমার মাকে খুঁজে দেবেন নানাজান। একটু জড়িয়ে ধরে বুকের কষ্টগুলো উজাড় করব। সারফরাজের আবদারে সুবহানের কঠিন হৃদয় কেমন গলতে চাইল, কিন্তু প্রশ্রয় দিল না সুবহান। মেয়ের জামাই, নাতি এসবের প্রতি বিন্দু মাত্র ভালোবাসা নেই তার। এদের কারণেই আজ সে নিঃস্ব। তার জীবনটাও এমন হবার কথা ছিল না, কিন্তু হয়েছে। নিজের গুটি দিয়ে সারফরাজের রাজা ঘিরে ধরে সুবহান বললেন, চেক, নিজের জীবন আমার জন্য উৎসর্গ কর সারফরাজ। বিশ্বাস কর আমি আর মানুষ নেই। পশুর চাইতেও হৃদয়হীন হয়ে গেছি আমি। তোকে বাঁচিয়ে রাখলে এক সময় ভয়ানক ছবল দিবি তুই আমাকে। সবকিছু হারিয়ে এই সাম্রাজ্যে নিজের সুখ গুছিয়ে নিয়েছি আমি। তোর কারণে এই সুখ নষ্ট করতে পারবো না আমি। কথাটি বলেই টেবিলের ড্রয়ার থেকে একটা রিভলভার বের করে সারফরাজের পানে তাকে করলেন সুবহান।
নিজের নানার নিষ্ঠুর রূপে ফালফাল করে তাকিয়ে রইল সরফরাজ। এরপর দাবার বোর্ডের পানে তাকিয়ে খুব সহজেই চেক কাটিয়ে নিল। শুরু হলো পাল্টা পাল্টি আক্রমণ। সময় গড়ালো পলকে পলকে। শেষমেশ নিজের বুদ্ধিমত্তায় সুবহানের রানী ঘিরে ধরল সরফরাজ। সবচেয়ে শক্তিশালী গুটির এমন পরিণতিতে সুবহানের হাত থেকে খসে পড়ল রিভলভার। বাঁকা হেসে সরফরাজ বলল, চেক কাটান নয়তো মাথা নত করুন। কথাটা বোধ হয় সুবহানের এগোতে লাগলো। ছো মেরে রিভলভার তুলে উঠে দাঁড়িয়ে গর্জে উঠলেন, আমি কখনো হারিনি, আজও হারব না। তোকে আমি বাঁচতে দেব না সরফরাজ। কথাটি বলেই ট্রিগার চাপতে চাইল সুবহান। সুবহানকে সেই সুযোগ না দিয়ে খপ করে রামদা তুলে নিয়ে এক কোপ বসিয়ে দিল সরফরাজ। মুহূর্তেই মাটিতে ঢলে পড়ল সুবহানের খণ্ডিত দেহ। সুবহানের পতিত দেহের পানে তাকিয়ে সরফরাজ ক্রোধে কাঁপতে কাঁপতে কম্পিত স্বরে বলে উঠল, চেকমেট নানা চান। সম্পর্কের মূল্য আপনি না দিলে আমি একা দেব কেন? ভোরের আলো ফুটল একদম অন্যভাবে। সকাল থেকেই সূর্যখানা তির্যক আলো বিলিয়ে চলেছে। পাখির কলতানের বিপরীতে কাকের কাকাধ্বনি কানে তালা লাগিয়ে দিচ্ছে। চারপাশে রক্তের পচে যাওয়া গন্ধ আর মাছের ভনভনানির শব্দে পেট গুলিয়ে ওঠার উপক্রম। হাবেলির আঙিনায় কুকুরের দল খেউ খেউ শব্দে উত্তাল করে তুলেছে পুরো বাড়ি। সবগুলো লাশ স্তূপ করে তার উপর উঠে এক পা ঝুলিয়ে আরেক পা ভাঁজ করে হাঁটুতে মাথা রেখে চোখ বুজে বসে আছে সরফরাজ। হাতে এখনো সেই রক্তাক্ত ভয়ানক দা। সরফরাজের তন্দ্রা ভাব ছুটল পুলিশের গাড়ির সাইরেনে। তবুও উঠে দাঁড়ালো না। মিনিট দুইয়ের ব্যবধানে খাকি পোশাকে ভরে গেল চারপাশ। ইন্সপেক্টর নিয়াজ মোর্শেদ আদেশ করলেন, এরেস্ট হিম। সরফরাজ তখনও নির্বিকার। একজন হাবিলদার ভয়ে ভয়ে গিয়ে হাতকড়া পোড়ালো সরফরাজের হাতে। এরপর টেনে হিচড়ে নামালো লাশের স্তূপের উপর থেকে। নিয়াজ মোর্শেদ আদেশ দিল, চারপাশে তল্লাশি চালাও। এমন সময় ভেসে এলো বাচ্চার কান্না। এবার সরফরাজ মুখ খুলল, বলে উঠল, সমস্ত মনস্টার বধ করেছি আমি। আর ভয় নেই রূপকথা। এবার তুমি নিরাপদ। কথাটি বলেই পকেট থেকে চাবি এগিয়ে দিল। সেই চাবি নিয়ে দৌড়ে গিয়ে একজন কনস্টেবল খুলে দিল রূপকথার কক্ষের দরজা। ছাড়া পেয়ে দৌড়ে এসে সরফরাজের কোমর জড়িয়ে ভয়ার্ত স্বরে রূপকথা বলল, তোমার শরীরে কিসের রক্ত? উত্তর করবার আগেই নিয়াজ মোর্শেদ আদেশ দিলেন, এই নিয়ে চলো একে। কোনো মানুষ নয় এই ছেলে, আস্ত এক রাক্ষস। টানতে টানতে সরফরাজকে নিয়ে গেল কনস্টেবল। কিন্তু রূপকথা চেপে ধরে রইল সরফরাজের হাত। আর কেঁদে কেঁদে পুলিশের উদ্দেশ্যে বলে উঠল, ওকে কোথায় নিয়ে যাচ্ছ? ওকে বেঁধেছ কেন? আমি ওকে কোথাও নিয়ে যেতে দেব না। নিয়াজ মোর্শেদ রাগী স্বরে শুধালো, এই খুনি কি হয় তোর? রূপকথাকে তুই সম্বোধন পছন্দ হলো না সরফরাজের? ধমকে জবাব দিল, একটা বাচ্চার সাথে কিভাবে কথা বলতে হয় তা এখনো শিখেননি অফিসার। সরফরাজের তিরস্কারে নিয়াজ মোর্শেদের পায়ের রক্ত মাথায় উঠল। সরফরাজের শার্টের কলার চেপে ধরে নাক মুখ বরাবর 3-4টে শক্ত ঘুষি বসিয়ে বলে উঠল, রিমান্ডে নিয়ে একজন পুলিশ অফিসারের সাথে কি করে কথা বলতে হয় তোকে শেখাবো আমি। কথাটি বলেই চোখ গরম করে বলে উঠলেন, কুকুরের মতো ধরে বেঁধে নিয়ে চলো একে। সরফরাজের এহেন অসহায় অবস্থায় জোরে জোরে কেঁদে উঠল রূপকথা। সে কিছুতেই ছাড়ল না সরফরাজকে। কনস্টেবল হাজার চেষ্টা করেও সরাতে পারল না তাকে। সে সরফরাজের কোমর চেপে সরফরাজের সাথে সেটে রইল। শেষমেশ উপায় না পেয়ে রূপকথাকে সহ থানায় নিয়ে চললেন নিয়াজ মোর্শেদ। সুবহান গঙ্গের মৃত্যুকে কেন্দ্র হয়ে পুলিশ স্টেশনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রিপোর্টাররা থানার সামনে ভিড় করেছে ক্যামেরা নিয়ে। বিশেষ শেল্টারে সরফরাজকে গাড়ি থেকে নামিয়ে ভেতরে পৌঁছানোর আগেই রিপোর্টাররা ঝেঁকে ধরল তাকে। নিজেদের উত্তেজনা আর কৌতূহল থামাতে না পেরে একজন রিপোর্টার শুধালো, এতগুলো মানুষের হত্যা এইটুকু বয়সে কিভাবে করলে তুমি? তোমার পরিচয় কি? নিশ্চয় তোমার বাবা কোনো হৃদয়হীন খুনি, তাই না? গায়ে খুনির রক্ত বইছে বলেই ঠান্ডা মাথায়
এতগুলো মানুষের প্রাণ কেড়ে নিয়েও সুস্থ মস্তিষ্কে দাঁড়িয়ে আছো। রিপোর্টারের কথায় গায়ে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল সারফরাজের। হ্যান্ডকাফওয়ালা হাতেই ছো মেরে রিপোর্টার এর গলা টিপে ধরে ভয়ানক চোখে তাকিয়ে গর্জে বলে উঠল, মাই ফাদার ওয়াজ নট এ মার্ডারার, হি ওয়াজ এন আর্মি অফিসার, লেফটেন্যান্ট কর্নেল সাদাফ শাহজাইন। লিসেন ওয়ান মোর টাইম, হি ওয়াজ এন আর্মি অফিসার, নট এ কিলার, অ্যান্ড দিজ বাস্টার্ড কিলড হিম। রূপকথার চিৎকারে থানায় উপস্থিত প্রত্যেকের নাজেহাল অবস্থা। মাটিতে গড়াগড়ি দেবার জোগাড় হয়েছে কাঁদতে কাঁদতে মেয়েটার। সারফরাজকে কিছুতেই লোকাপে ভরতে দেবে না সে। একদিকে বাইরের কৌতূহলী রিপোর্টার এর চাপ, অন্যদিকে এই বাচ্চার অহেতুক কান্নায় নিয়াজ মোর্শেদ নিজের ক্রোধ আর সংবরণ করতে পারলেন না। বোধ বৃদ্ধিহীনের মতো সারফরাজকে নিজের রোলার স্টিক দিয়ে আরো কিছুক্ষণ বেধড়ক পেটালেন। এহেন নিষ্ঠুর দৃশ্যে রূপকথা লাফিয়ে লাফিয়ে চিৎকার করে উঠল। কিন্তু নির্বিকার নির্ভর হয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল সারফরাজ। রূপকথা শেষ পর্যন্ত সহ্য করতে পারল না এই নির্মম দৃশ্য। ক্ষিপ্ত হয়ে নিয়াজ মোর্শেদকে হেলোপাতারি কিল খামুচি দিয়ে হাতে কামড় বসিয়ে নিয়াজ মোর্শেদের বাহুতে এক প্রকার ঝুলে রইল সে। ব্যথায় নিয়াজ মোর্শেদ হাত ছটকা দিতেই দূরে ছিটকে পড়ল রূপকথা। পাশের কাঠের চেয়ারের সাথে লেগে কপালের কাছে বেশ খানিকটা কেটে ফিনকি দিয়ে রক্ত ছুটল। ক্লান্ত ব্যথার্ত সারফরাজ ঘুমিয়ে বলে উঠল, আপনাকে আমি ছাড়ব না অফিসার। ও আমার আমানত। ওকে আঘাত করে বড্ড ভুল করে ফেলেছেন আপনি। এর জন্য চরম মূল্য চুকাতে হবে আপনাকে। নিয়াজ মোর্শেদ দাঁতে দাঁত পিষে সারফরাজের মুখে এক ঘুষিয়ে বসিয়ে ধমকে শুধালো, কি করবি তুই? শরীরের গরম রক্ত রিমান্ডে নিয়ে একদম ঠান্ডা করে দেব। পাছায় যখন গরম ডিম ঢুকবে তখন এত তেজ থাকবে তো? শালা জানোয়ার কোথাকার। নিয়াজ মোর্শেদের খুশির আঘাতে ঠোঁট ফেটে রক্ত বেরিয়ে এলো সারফরাজের। পুরো মুখ ভর্তি রক্ত। সফেদ দাঁতগুলো কেমন রঙিন হয়ে রাক্ষসের মতো দেখাচ্ছে সারফরাজকে। থু করে সেই রক্ত মেঝেতে ফেলো বিদ্যুতে হাসল সারফরাজ। এরপর ফিসফিস করে পুনরায় বলল, আমি তোকে খেয়ে ফেলবো অফিসার। জাস্ট খেয়ে ফেলবো। পারলে আমাকে মেরে ফেলিস, নয়তো তুই বাঁচবি না। এবার যেন নিয়াজ মোর্শেদের রক্ত ছলকে উঠল। নিজের গানবেল্টের খাবলি থেকে রিভলভার নিয়ে সারফরাজের কপালে চেপে ধরতেই পুরো থানা পিনপতন নীরবতায় ছেয়ে গেল। মেঝেতে বুট ঠুকে স্যালুটের শব্দে পেছনে ফিরল নিয়াজ। পেছনে কমিশনার দাঁড়ানো। ভীত হয়ে গান সরাতেই পুলিশ কমিশনার রূপকথাকে মাটি থেকে তুলে কোলে নিলেন, এরপর ভারী গলায় শুধালেন, এই বাচ্চাকে আঘাত কে করেছে? সারফরাজ নিয়াজ মোর্শেদের দিকে আঙ্গুল তাক করে বলল, এই মানুষরূপী জানোয়ারটা ওকে আঘাত করেছে। কমিশনার সারফরাজের চেহারার পানে নজর দিল এবার। ছেলেটার চেহারা দেখেই ভয় লাগছে। পুরো শরীর রক্তে মাখামাখি। নিয়াজ তাকে এভাবে মেরেছে তা নিয়াজের এলোমেলো ইউনিফর্ম দেখেই বোঝা যাচ্ছে। কমিশনার মুখে কাঠিন্য ভাব এনে নিয়াজ মোর্শেদের সামনে দাঁড়িয়ে শাসালেন, নিজের লিমিটে থাকুন নিয়াজ সাহেব। দুটো অপরাধ একসাথে করেছেন আপনি। প্রথমত এই বাচ্চাটাকে আঘাত করে, দ্বিতীয়ত আসামিকে বেধড়ক পিটিয়ে। রিমান্ড জারি হবার আগে আপনি তাকে এভাবে মারধর করতে পারেন না। তাছাড়া বয়স এখনো 18 হয়নি। কিশোর। যেখানে আদালত নিজেই ওর শাস্তি নিয়ে কনফিউজড থাকবে, সেখানে আপনি শাস্তি দেবার কে? নিয়াজ মোর্শেদ মাথা নত করে চুপ রইল। কিন্তু কমিশনার উত্তরের আশায় আবার ও ধমকে উঠল, কি হলো? এনসার দিন। নিয়াজ আমতা আমতা করে বলল, স্যার ও আমাকে হুমকি দিচ্ছিল বারবার। হুমকি দিলেই এভাবে মারবেন? আর সে অযথা আপনাকে হুমকি কেন দিতে যাবে? এখানে উপস্থিত এতগুলো পুলিশকে সে হুমকি দিচ্ছে না, আপনাকে কেন দিবে? আগের থানাতেও আপনার রিপোর্ট খুব খারাপ দেখেছি আমি। আসামিদের প্রতি একটু সদয় হন।
ওরাও মানুষ। নিয়াজ মোর্শেদ চোরা চোখে সারফরাজের পানে তাকিয়ে আবার চোখ সরিয়ে উত্তর করল, সরি স্যার। কমিশনার নিজের পকেট থেকে রুমাল বের করে রূপকথার কপাল মুছতে মুছতে শুধালো, ও তোমার ভাই হয়? কান্না থামিয়ে মাথা নাড়ালো রূপকথা। কমিশনার নরম গলায় শুধালেন, তবে কি হয় তোমার? এভাবে কাঁদছিলে কেন ওর জন্য? রূপকথা পুলিশ কমিশনারের দুই হাত চেপে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে বলল, ও আমার সাবিয়ার, ওকে ছেড়ে দাও। ওকে নিয়ে আমি বাড়ি চলে যাব। প্লিজ ওকে ছেড়ে দাও। এখানে উই আঙ্কেল ওকে খুব মারছে। আমার ভয় করছে। এভাবে মারলে সারফরাজ মরে যাবে না। মেয়েটির কান্নায় কমিশনারের বুকে চিনচিনে ব্যথার উদ্রেক হলো। মেয়েটির গোটা গোটা হাতের স্পর্শে চোখে জল জমল। পলক ঝাপটিয়ে সেই জল লুকিয়ে বলে উঠল, ও অপরাধ করেছে। ও তো বাড়ি যেতে পারবে না মামুনি। তোমার ঠিকানা বলো, আমি তোমাকে বাড়িতে পৌঁছে দেব। আমার বাড়ি আমি চিনি না। রূপকথার উত্তরে অবাক হলো কমিশনার। চিন্তিত ভঙ্গিতে শুধালো, তোমার বাবা মা কোথায় থাকেন? দুই হাতে চোখের জল মুছে আধো গুলিতে রূপকথা বলল, আকাশের তারা হয়ে গেছে। আমি ওর কাছে থাকি। কমিশনার ঘটনা বুঝতে পেরে কিছুক্ষণ স্তব্ধ রইলেন। এরপর কোমল স্বরে বললেন, তুমি আমার সাথে যাবে। তড়িৎ মাথা নেড়ে রূপকথা সারফরাজের পানে আঙ্গুল নির্দেশ করে বলল, আমি ওর কাছে থাকব। আর কোথাও যাব না। কমিশনার বুঝলেন পুরো বিষয়। তাই আর না খাটিয়ে নিয়াজ মোর্শেদকে আদেশ দিলেন, মেয়েটাকে সহ লোকাপে রেখে দিন। আজ রাতটুকু মেডিকেল সেলে থাকার ব্যবস্থা করুন ওদের। আর বাচ্চাটাকে ভয় ভীতি দেখিয়ে ডিস্টার্ব করবেন না কেউ। যদি মেয়েটির কান্না আবার আমার কানে যায় তবে সবাই এর জন্য জবাবদিহিতা করতে বাধ্য থাকবেন। নিয়াজ মোর্শেদ বাত সেধে বলে উঠলেন, কাল সকালেই ওকে কোর্টে চালান করতে হবে স্যার। মেয়েটা কিছুতেই ওকে ছাড়ছে না। এভাবে একটা বাচ্চা এমন ভয়ানক ক্রিমিনালের কাছে কিভাবে রাখবো স্যার? কমিশনার শুকনো হাসলেন। এরপর বললেন, শিশুরা ভালোবাসার কদর সব চাইতে ভালো বুঝেন নিয়াজ সাহেব। আমরা যাকে ভয়ানক খুনি ভাবছি সে এই মেয়েটির রক্ষাকর্তা। তাই বেশি না বুঝে যা করতে বলেছি তাই করুন। নিজ কার্যালয়ে বসে বসে রূপকথার কথা এক মনে ভেবে চলেছেন কমিশনার। মেয়েটির বড় বড় চোখ, গোলাপি ঠোঁট, শ্বেত শুভ্রগায়ের রঙার মায়াবী চেহারা তার হৃদয়কে ক্ষতবিক্ষত করছে। নিজের সন্তানের কথা মনে পড়তেই চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। কিন্তু পুরুষ চাইলেই কাঁদতে পারে না। হৃদয়ে ব্যথায় টনটনে হলেও মুখে হাসি ফুটিয়ে চলতে হয়। নইলে মানুষ খেতাব দেয় কাপুরুষ। হঠাৎ সেলফোনের শব্দে ধ্যান ভাঙল তার। স্ক্রিনে মেইড সার্ভেন্টের নম্বর দেখে হতাশা মিশ্রিত শ্বাস ফেলে ফোন তুললেন তিনি। ওপাশ থেকে অল্প বয়সী মেয়েদের উত্তেজিত আওয়াজ পাওয়া মাত্রই কমিশনার বললেন, আমি আসছি। ফোন কেটে সমস্ত চিন্তা ভুলে ছুটে চললেন বাংলো অভিমুখে। থানার কাছাকাছি হওয়ায় বেশি সময় লাগল না বাসায় পৌঁছাতে। ঘরে ঢুকে এলোমেলো ভাঙচুর করা জিনিসের ছড়াছড়ি দেখতে পেলেন মেঝে জুড়ে। ড্রয়িং রুমে এখনো ফুল ভলিউমে টিভি চলছে। দৌড়ে যেতে নিলেই সিরামিকের একটা মগ ছুটে এসে তার কপাল বরাবর লাগলো। কপাল চেপে ধরেই দৌড়ে বেডরুমে গিয়ে ডেকে উঠলেন, রেখা। স্বামীর গলা পেয়ে সার্ভেন্টকে ছাড়িয়ে দৌড়ে এসে কমিশনারের শার্টের কলার টেনে ধরে হামাও করে কেঁদে বলে উঠলেন, ওখানে আমার বাচ্চা। আমার বাচ্চাকে এনে দাও সুফিয়ান। ও ভয় পাচ্ছে। ও কাঁদছে। আমার ছোট বাচ্চাটা কাঁদছে। আমাকে এক্ষুনি এনে দাও। এনে দাও। সহধর্মিনীর এমন উন্মাদনা দীর্ঘ 8টি বছর ধরে সহ্য করতে করতে সুফিয়ান চৌধুরী যেন পাথরে পরিণত হয়েছেন। অধিক আদরের একমাত্র সন্তানকে হারিয়ে মস্তিষ্ক বিকল রোগে ভুগছেন রেখা। সুন্দর কোনো মেয়ে বাচ্চা দেখলেই উন্মাদ হয়ে ওঠেন। কোনোভাবেই এই হাইপার অ্যাক্টিভিটি কমানো যায় না। শেষমেশ উপায় হিসেবে হাই ডোজের ঘুমের ওষুধ নয়তো ইলেকট্রিক শক। কতদিন চলবে এই বেদনার্ত খেলা? রেখাকে বুকে চেপে মাথায় হাত বুলিয়ে শান্ত করলেন সুফিয়ান চৌধুরী। এরপর আহত মেয়েট এসে বলল,
টিভিতে সুভান গম হত্যার নিউজ দেখতে দেখতে উনি হঠাৎ চিৎকার করে উঠলেন, আমার বাচ্চা বলে। এরপর থেকেই এমন চলছে স্যার, কোনোভাবেই ম্যানেজ করা যাচ্ছে না। সুফিয়ান কি মনে করে স্ত্রীকে বললেন, আমার সাথে থানায় যাবে রেখা। চকচকে চোখে মুখে হাসির রেখা ফুটে রেখা বাচ্চাদের মতো বলল, ওখানে নতুন আছে। চোখের জল আড়াল করে সুফিয়ান বললেন, হ্যাঁ। রেখা আর অপেক্ষা করতে চাইল না। সুফিয়ানকে বগল দাবা করে থানা অভিমুখে ছুটল। মেডিকেল সেলের বেডে সারফরাজকে পেছনে থেকে গলা জড়িয়ে ধরে বসে আছে রূপকথা। বাবা মায়ের পর এই মানুষটি তার আশ্রয়স্থল। মানুষটির সাথে তার কি সম্পর্ক রূপকথা জানে না। সে শুধু জানে মানুষটি তাকে আগলে নিয়ে রক্ষা করতে জানে। সারফরাজ ছাড়া রূপকথার যাবার কোনো জায়গা নেই। রূপকথা যেতেও চায় না। সারফরাজ যেখানে যাবে সেও সেখানেই যাবে। মা ছাড়া যেমন সন্তানের চলে না, সারফরাজ ছাড়াও রূপকথার চলবে না। কিন্তু নিয়তি কি লিখে রেখেছে তার জন্য। রূপকথার কাটা জায়গায় হাত বুলিয়ে গভীর নজরে পরখ করে চলেছে সারফরাজ। অজানা ব্যথায় বুকটা কেমন যেন করে উঠছে মেয়েটার সামান্য ক্ষততে। কি নাম এই ব্যথার? নিজের রক্তাক্ত কেটে যাওয়া হাত রূপকথার মাথায় বুলিয়ে সারফরাজ নরম গলায় শুধালো, অনেক লেগেছে তাই না? মাথা দুলিয়ে রূপকথা বলল, আমার লাগেনি। তোমার অনেক লেগেছে তাই না? স্মিত হেসে সারফরাজ রূপকথার গাল টিপে বলল, আমারও লাগেনি। সারফরাজের ঠোঁটের ক্ষততে উৎসুক হয়ে ছোট বাচ্চার সুলভ অল্প হাত বুলালো রূপকথা। ব্যথায় চোখ বুজে ফেলল সারফরাজ। সেটা দেখে দ্রুত হাত সরিয়ে রূপকথা বলল, আমরা বাড়ি যাব কবে? সারফরাজ জানে সে আর বাড়ি ফিরবে না। আজীবন তাকে সাজা ভোগ করতে হবে। একটা নয়, দুটো নয়, অনেকগুলো মানুষের প্রাণ নিয়েছে সে। আইন এতটাও উদার নয় যে তাকে কিশোর বলে সহজেই মাফ করবে। তপ্ত কম্পিত শ্বাস ছেড়ে সারফরাজ রূপকথার পানে নজর দিল। এরপর ব্যথিত স্বরে বলল, আমি আর এই কঠিন দেয়ালের ভেতর থেকে বের হতে পারবো না রূপকথা। তাহলে আমিও এখানে থাকব। এখানে সব দৈত্য দানবের বসবাস। তুমি তো রাজকুমারী। রাজকুমারী কি করে দৈত্যের সাথে বাস করবে বলো তো? তুমি তাহলে সব দৈত্য মেরে দাও। এবার গলা ধরে হেলো সারফরাজের। রূপকথার এলোমেলো চুলের ছুটি বেঁধে দিতে দিতে সারফরাজ বলল, আমি নিজেই তো একটা দৈত্য রূপকথা। ছোট রূপকথা সারফরাজের কথার গভীরতা পরিমাপ করতে পারল না। তার কাছে কথাটা মজার মনে হলো। ছোট গোল গোল হাত দুটো দিয়ে মুখ চেপে খিলখিল করে হাসল রূপকথা। সেই হাসির পানে তাকিয়ে সারফরাজ শুধালো, আমাকে ছাড়া থাকতে পারবে তুমি রূপকথা? নিজের ছোট হাতের আঁচলায় সারফরাজের দুই গাল ধরে রূপকথা আদুরে ভঙ্গিতে বলল, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না সারফরাজ। এমন সময় একজন কনস্টেবল এসে সারফরাজকে ডেকে বলে উঠল, কমিশনার আসছেন। সারফরাজ ভীতিহীন রূপকথার হাত চেপে ধরে বসে রইল। কনস্টেবল বিদায় নিতেই দৌড়ে সেলের ভেতর প্রবেশ করল রেখা। চোখে মুখে অনন্য খুশির দ্যুতি তার। এসেই রূপকথাকে বুকে জড়িয়ে চোখে মুখে হাজারো চুমু আঁকল। আকস্মিক এমন কাণ্ডে ভরকে গেল রূপকথা। সারফরাজ ভাবল হয়তো রূপকথার আত্মীয়। কোনো কিছু বুঝে উঠবার আগেই রেখা বলে উঠল, এখানে এমন ভয়ানক মানুষের কাছে কেন বসে আছো নতুন? বাড়ি চলো। কখন থেকে খুঁজে চলেছি তোমায়। বলেই টেনে হিড়হিড় করে রূপকথাকে নিয়ে যেতে চাইল রেখা। কিন্তু সারফরাজের হাত খামচে ধরে কেঁদে উঠল রূপকথা। আপনাকে আমি চিনি না। আমি যাব না। রেখা কিছু বলার আগেই সুফিয়ান চৌধুরী বলে উঠল, ওকে ছেড়ে দাও রেখা। ওকে আমরা রাতে বাড়িতে নিয়ে যাব। এবার রিয়াক্ট করে উঠল রেখা। চিৎকার করে বলে উঠল, সারাদিন পর বাচ্চাকে খুঁজে পেলাম। আমার মানিক আমি ফেলে কিচ্ছুতেই যাব না। পাগলামো করো না রেখা। চিৎকার করে রেখা বলে উঠল, আমার মেয়েকে ফেলে আমি কিছুতেই যাব না সুফিয়ান। আর এই ছেলেটা তো খুনি। টিভিতে দেখেছি ওকে আমি। আমার মেয়ে এর সাথে কি করছে এখানে? কথাটি বলেই আবার টানা হাঁচড়া শুরু করল রূপকথাকে।
সারফরাজ বুঝল পুরো ঘটনা। রেখার চোখে মুখে অসুস্থতার ছাপ স্পষ্ট। কথাবার্তায় স্বাভাবিক নয়। যেখানে সারফরাজ নিজের রূপকথার বাবা মাকে মরতে দেখেছে সেখানে এই মহিলা কিছুতেই রূপকথার মা হতে পারে না। কমিশনার কিছু বলার আগেই সারফরাজ বলল, উনি তোমার খালামণি রূপকথা। উনাকে ভয় পেও না। সারফরাজের কথায় তেলে বেগুনে জ্বলে উঠল রেখা। সারফরাজকে ধমকে বলে উঠল, আমি ওর মা। পাগল হয়ে গেছো তুমি। পরিস্থিতি খোলা বুঝতে পেরে রেখাকে বহু কষ্টের সামলে নানান বুঝো দিয়ে বের করে নিয়ে গেল সুফিয়ান চৌধুরী। কিন্তু রেখা বারবার বলল, প্রমিস করো সুফিয়ান রাতে ওকে বাড়িতে নিয়ে আসবে। সুফিয়ান মিথ্যে সান্ত্বনা দিয়ে বলল, ঠিক আছে নিয়ে যাব। রাতের আধার এসে গ্রাস করেছে ধরণী। ঘড়ির সময় জানা নেই সারফরাজের। হাজতের কঠিন দেয়াল পার করে এখানে বাইরের কোনো সারা শব্দ আসে না। চারপাশে শুধু পুলিশের বুটের শব্দ ব্যতীত সব কেমন ধোঁয়াশা। রূপকথা কিছুক্ষণ আগেই ঘুমিয়েছে। কমিশনার স্পেশাল খাবার পাঠিয়েছে তার জন্য। মুখের আঘাতের কারণে সারফরাজ কিছু খেতে পারেনি। থেকে থেকেই মেয়েটি ঘুমের ঘোরে বলে উঠছে, আমি সারফরাজকে ছেড়ে যাব না। মেয়েটির মুখের মায় সারফরাজ তাচ্ছিল্য হেসে বলে, সম্পর্কে তুমি আমার কেউ না, অথচ টান যেন জনম জনমের। কথাটি বলেই রূপকথার কপালের আঘাতের স্থানে অল্প হাত ছুঁয়ে আদর করল সারফরাজ। হঠাৎ ভারী বুটের শব্দে নড়ে চড়ে উঠল সারফরাজ। সারফরাজ ধরেই নিল নিয়াজ মোর্শেদ তাকে শায়েস্তা করার জন্য আসছে বোধ হয়। কিন্তু তাকে ভুল প্রমাণ করে কমিশনার সুফিয়ান চৌধুরী ভেতরে প্রবেশ করে বলে উঠল, বাচ্চাটা আমাকে দিবি সারফরাজ। সরফরাজ যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলল। বিছানা থেকে উঠে দাঁড়িয়ে ফাঁকা দৃষ্টিতে তাকিয়ে রইল সুফিয়ান চৌধুরীর পানে। সুফিয়ান চৌধুরী আবারও অসহায়ের ন্যায় বলে উঠল, দুপুরে যাকে দেখলি ও আমার স্ত্রী। ভালোবেসে বিয়ে করেছি। টাকা পয়সা ক্ষমতা কিচ্ছুটির অভাব নেই। অভাব কিসের জানিস একটা সন্তানের। সারফরাজ অবাক হয়ে শুনতে লাগলো কমিশনার এর কথাগুলো। কমিশনার রূপকথার ঘুমন্ত মুখের পানে তাকিয়ে আবার বলল, বিয়ের 14 বছর পর মা হয়েছিল রেখা। মা হতে পেরে কি খুশি না হয়েছিল সেদিন। দীর্ঘ প্রতীক্ষার পর রেখার কোল আলো করে ফুটফুটে এক কন্যা সন্তান এলো আমাদের। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে 5 বছর বয়সে মেয়েটার রোড অ্যাক্সিডেন্টে আমাদের ছেড়ে চলে গেল। রেখার সামনেই ঘটেছে এই দুর্ঘটনা। চোখের সামনে নিজ সন্তানের নির্মম মৃত্যু সইতে পারেনি সে। সাথে সাথেই ব্রেন শট হয়ে সেন্সলেস হয়ে গেছে। এরপর থেকে আগের হাসি খুশি শান্ত স্থির রেখা হারিয়ে গেছে। যেই রেখা বেঁচে আছে সে বদ্ধ উন্মাদ, বিক্ষিপ্ত, চঞ্চল। কথাগুলো বলতে বলতে কেঁদে ফেললেন কমিশনার। সে সারফরাজের হাত চেপে ধরে সিক্ত গলায় আবারও বললেন, তোর কোনো ভবিষ্যৎ নেই সারফরাজ। মেয়েটার যাবার কোনো জায়গা নেই তোর অবর্তমানে। তোর জেল হবে যাবজ্জীবন। এতগুলো বছর কে দেখবে এই বাচ্চাটাকে? তোর সাথে সাথে এই ফুটফুটে বাচ্চাকে কতদিন জেলে রাখতে পারবি তুই? কোর্টের রায় হলে তোকে পাঠানো হবে সংশোধনাগারে আর এই বাচ্চাকে দেয়া হবে কারো হেফাজতে। মেয়েটা হুট করে মানিয়ে নিতে পারবে সেসব? বিবেক বুদ্ধি দিয়ে একবার মেয়েটার ভবিষ্যৎ ভেবে দেখ। সারফরাজ মাথা নত করে নীরব রইল। মন এত ভার কেন হচ্ছে এসব শুনে? রূপকথা তার কেউ না, তবুও তাকে ছাড়তে মন সায় দেয় না কেন? মেয়েটাকে দেখার পর থেকে রেখা স্বাভাবিক আচরণ করছে বাসায়। বাচ্চার জন্য রান্না করছে, ঘর গুছাচ্ছে, তুনুতুনের কাপড় বের করে গুছিয়ে রাখছে। আচরণ একদম স্বাভাবিক। নিজের স্ত্রীকে দীর্ঘ 8 বছর পর এমন হাসি খুশি দেখে বড্ড লোভ হচ্ছে জানিস। উহুমতেও এমনি এমনি মেয়েটাকে নিয়ে যাব না। তোকে সুন্দর একটা জীবন উপহার দিয়ে মেয়েটাকে নিয়ে যাব। কথাটি বলেই সারফরাজের পায়ের কাছে হাঁটু মুড়ে বসে গেলেন সুফিয়ান চৌধুরী। আকস্মিক এমন কাণ্ডে সরে দাঁড়ালো সারফরাজ। সুফিয়ান ব্যথিত কণ্ঠে বললেন, দীর্ঘ জীবনের দায়িত্বে আজ অসৎ হতে চলেছে। গায়ের উর্দিতে কলঙ্ক লাগাতে চলেছে।
শুধুমাত্র প্রিয়তমা স্ত্রীর মুখের হাসি আর তার স্বাভাবিক জীবন যাপনের জন্য। কোর্টে চালানোর পথে তোকে পালানোর সমস্ত পথ আমি খুলে দেব সারফরাজ। শুধু তাই নয়, এই দেশ থেকে অন্য কোথাও তোকে পাঠিয়ে দেব, যেখানে তোর অপরাধ সম্পর্কে কেউ জানবে না। কেউ অপরাধী খুনি বলে তোর দিকে আঙ্গুল তুলবে না। শুধু মেয়েটাকে ভিক্ষে দে আমাকে। দেখ বয়সে কত বড় হয়ে তোর পায়ের কাছে বসে আছি আমি। দিবি? সারফরাজ চোখ বুজে নিজের ভবিষ্যৎ ভেবে নিল। সত্যি তার এই অনিশ্চিত জীবনে মেয়েটিকে জড়িয়ে শুধু শুধু কষ্ট বই আর কিছুই দেয়া হবে না। এর চাইতে রূপকথা কমিশনারের পরিবারের কাছে থাকলে ভালো থাকবে। ওর সুন্দর ভবিষ্যৎ হবে। রূপকথার ভবিষ্যৎ চিন্তা করে মাথা ঝাঁকালো সারফরাজ। এরপর বুক পকেট থেকে একটা রক্তাক্ত ছবি বের করে কম্পিত হাতে সুফিয়ান চৌধুরীর পানে এগিয়ে বলল, আমার মাকে খুঁজে দেবেন। দ্রুত হাতে ছবি নিয়ে সুফিয়ান বলল, দেব। সারফরাজ একবার রূপকথার মাথায় হাত বুলালো। এরপর বলল, আগলে রাখবেন। বড় লোকের মেয়ে, বাবা জাহাজের ক্যাপ্টেন ছিল। আমার সামনেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে তারা। মাথা ঝাঁকিয়ে সায় জানিয়ে ঘুমন্ত রূপকথাকে কোলে তুলে বুকে জড়ালো সুফিয়ান। এরপর চলে যাবার জন্য পা বাড়ালো। সারফরাজ ব্যথিত স্বরে বললেন, কাল একবার নিয়ে আসবেন, শেষ দেখা দেখব।